হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মুচির বাচ্চা, আমার জুতোটা একটু পরিষ্কার করে দে তো। আজকে বৃষ্টি পড়েছে, সেই জন্য পুরো জুতোটাই কাদা লেগে গেছে। আমার কত দামি জুতো, সেটা তো দেখতেই পাচ্ছিস। ম্যাডাম, এভাবে কথা বলছেন কেন? আমি তো এখানে কাজ করতে বসেছি। আপনার পা নামিয়ে কথা বলুন। আমার এখানে কাজের একটা নিয়ম আছে। আপনি তো এখানে পা রাখতে পারেন। আপনি জুতা খুলে দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই তোর সাহস কি করে হলো আমার জুতো খোলার কথা বলার? তুই কি চিনিস আমি কে? আমি হচ্ছি আদিবা চৌধুরী, এই এলাকার এমপির একমাত্র কলিজার টুকরো মেয়ে। আমাকে জুতো খোলার কথা বলছিস? আমার পায়ে ধরে এই জুতোটা পরিষ্কার করে দিবি। দেখুন, আপনি এমপির মেয়ে হন বা যেই হন না কেন, আমি আপনার পায়ে ধরতে কেন যাব? আপনি আমার থেকে বয়সে এত বড় হননি, তাহলে আমি আপনার পায়ে কেন ধরব? আপনি জুতোটা খুলে দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। তখন আদিবার পাশে দাঁড়িয়ে থাকা তার বন্ধু অমিত রাজের দিকে তাকিয়ে বলল, এই মুচির বাচ্চা, তোর সাহস কি করে হলো এভাবে আমার বান্ধবীর সাথে কথা বলার? তুই কি জানিস ওর বাবা কত বড় একজন ব্যবসায়ী, সাথে একজন এমপি? ভাই দেখেন, এভাবে ব্যবহার করবেন না। আমরা এখানে কাজ করতে বসে আছি, তাই আমাদের সাথে এভাবে ব্যবহার করাটা ঠিক নয়। আপনি এখানে কাজ করার জন্য এসেছেন, ঠিক আছে, আমি আপনার কাজ করে দিব, কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন না আমাদের সাথে। মুচির বাচ্চা, মুচিগিরি করতে এখানে বসে আছিস, আবার এত বড় বড় কথা বলছিস। তোদের আবার কাজের কি নিয়ম, এখানেই পুঁতে ফেলে রেখে দেবো, জানিস? রাজ তখন চুপচাপ সেখানে বসে থাকলো। তখন আদিবা একটু রেগে গেল। তখন রাজের উপর লাথি মেরে বলল, এই মুচির বাচ্চা, আমি কি তোর জন্য এখানে বসে থাকবো নাকি? তাড়াতাড়ি আমার জুতোটা পরিষ্কার করে দে। আমাকে এখন ভার্সিটিতে যেতে হবে, তোদের জন্য এখানে বসে থাকতে পারবো না। আমি বলেছি না ম্যাডাম, আপনি যদি জুতা না খুলেন তাহলে আমি আপনার জুতা পরিষ্কার করে দিব না, আমি আপনার পায়ে হাত দেব না। অমিত, এই ছেলেটার সাহস দেখেছিস? আমার মুখের উপর কথা বলে। ওকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে দে তো। কথাটা বলতে দেরি হলো। অমিত পাশে থাকা একটা লাঠি নিয়ে রাজকে আঘাত করতে শুরু করলো। রাজ তখন চুপচাপ সেখানে আঘাত সহ্য করে যাচ্ছে। তখন রাজ হঠাৎ করে লাঠিটার ওপর ধরে বলল, দেখুন, অনেকক্ষণ ধরে আপনাদের অত্যাচার সহ্য করে যাচ্ছি। আপনাদের কাজ আমি করব না। আপনার অন্য মুচি দেখেন, যারা আপনাদের পায়ে ধরে পরিষ্কার করে দিবে। আমি আপনার পায়ে ধরে পরিষ্কার করে দিতে পারবো না। আপনার এখানে আমার জুতা পরিষ্কার করতে হলে জুতাটা খুলে দিতে হবে। এটা শোনার পর আদিবা আরও রেগে যায়। আদিবা অনেক অহংকারী একটা মেয়ে, তার বাবা মায়ের একমাত্র মেয়ে। সেই জন্য অহংকারটা একটু বেশি তার। বাবা এই এলাকার এমপি। তখন আদিবা অমিতের দিকে তাকিয়ে বলল, অমিত, তুই বাবাকে বলে ব্যবস্থা কর, কাল থেকে যেন এই মুচির বাচ্চাটা এখানে বসতে না পারে। কাল যদি একে এখানে দেখি তাহলে কিন্তু তুল কলম কাণ্ড বাঁধিয়ে ফেলবো। মনে রাখবি, কাল থেকে যেন একে আমি এখানে না দেখতে পাই। এটা খুব ভালো করে খেয়াল রাখবি। ওকে বান্ধবী, তুই কোনো চিন্তা করিস না। আমি দেখতেছি এই ছেলেটাকে এখানে আর বসতে দেবো না। অনেক বার বেড়ে গেছে, এর মুচিগিরি করতে বসেছে, মনে হচ্ছে যেন এই এলাকার প্রধানমন্ত্রী বসেছে। বলেই তারা আমার গায়ে লাথি দিয়ে চলে গেল। আমি তখন ব্যথা সহ্য করতে পারলাম না, মাটিতে শুয়ে পড়লাম। এভাবেই আমাদের সমাজে গরিবদের দিনের পর দিন অত্যাচার নিপীড়ন করে আসছে ধনী নামের ওই অহংকারীরা। আমি যদি আজ তার পায়ের ওপর হাত রেখে জুতা পরিষ্কার করে দিতাম, আরো কয়েকজন মুচিকে ঠিক এভাবেই বলতো। তাই আমি চাই না আমার কারণে কোনো মুচিকে অপমানিত হতে হোক। আমি তখন সেখানে বসে আমার কাজ করতে শুরু করলাম। ওদিকে আদিবা রাখতে রাখতে চলে গেল ভার্সিটিতে। ভার্সিটিতে গিয়ে ক্লাস করতে পারছিল না। শুধু তাকে করা অপমানের কথাটা বারবার মুখের ওপর ভেসে আসছিল। তখন সে দৌড়ে নিজের বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর কান্না করতে শুরু করলো। এটা দেখে তার বাবা দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মামনি, তুমি কান্না করছো কেন? তোমাকে কে কি বলেছে? আমাকে বলো, ওর জিভ আমি কেটে নিব। বাবা, তুমি জানো না তুমি এই এলাকার এমপি। আমি তোমার একমাত্র মেয়ে, একটা মুচি আমাকে অপমান করেছে। কি বলছিস? একটা মুচি তোকে অপমান করলো? কার এত বড় সাহস? আমাকে ওর নাম বলো, ওকে আমি এখনই মেরে ফেলবো। বাবা, আমাদের ভার্সিটি যাওয়ার পথে 3 রাস্তায় মোড়ে একটা মুচি বসে, বয়স কম, আমাকে আজকে অপমান করেছে।
আমি আমার জুতো পরিষ্কার করে দিতে বলেছি, আমি নাকি তাকে জুতো খুলে দেব? ওই মুচির বাচ্চার এত বড় সাহস! আমার মেয়েকে এই কথা বলেছে। ওর এমন শিক্ষা হবে যে ও আর জীবনে এরকম কোনো কথা বলতে পারবে না। বাবা, আমি অমিতকে বলে দিয়েছি অমিত তোমার কাছে আসবে। কালকে থেকে ওই মুচির বাচ্চাটাকে যেন আমি এই এলাকায় না দেখি। ওকে যদি এই এলাকায় দেখি তাহলে আমার মাথায় আগুন উঠে যাবে। আমি ওকে আর আমাদের এলাকায় দেখতে চাই না। আচ্ছা, তুই এত রাগারাগি করিস না, যা নিজের রুমে গিয়ে শুয়ে পড়, আমি দেখতেছি কি করা যায়। এরপর আদিবা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। ওদিকে তার বাবা চলে গেলেন অমিতের কাছে। অমিত তখন আদিবার বাবাকে দেখে বলল, আঙ্কেল, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমি ওই ছেলেটার ব্যবস্থা করে দিয়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি চলে যান, আমি এদিকটা দেখছি। না, ওই ছেলের কত বড় সাহস সেটা আমিও দেখতে চাই। আমার মেয়েকে অপমান করে, এত বড় সাহস কি করে হলো? আঙ্কেল, আর বলবেন না, ওইসব ছোট লোকের বাচ্চাদের ব্যবহারটাই এরকম। আপনি এসব নিয়ে কোনো টেনশন করবেন না, আমি এই দিকটা দেখছি। ঠিক আছে, তুমি এই দিকটা দেখো কি করা যায়। আজকের ভিতরে ওই ছেলেটার লাশ আমি দেখতে চাই। ওই ছেলেটা আমার মেয়েকে অপমান করেছে। আমার মেয়েকে অপমান করার সাহস কিভাবে পেল? ওর জিভ আমি কেটে নিব। আঙ্কেল, আপনি এত রাগারাগি করবেন না, আপনি আপনার কাজে চলে যান। এই সাধারণ একটা ছেলের জন্য আপনি আপনার সময় নষ্ট করবেন না, আমি দেখছি। তখন আদিবার বাবা সেখান থেকে চলে গেলেন আর অমিত চলে গেল রাজের সাথে দেখা করতে। কিন্তু সেখানে রাজ নেই, সেখান থেকে চলে গেছে। আমি আজকে তাড়াতাড়ি সেখান থেকে চলে এসেছি, কারণ আজকে যদি ওরা বলে আর এমপি এই ব্যাপারটা জানতে পারে, তারপর আমাকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। সেই জন্য আমি আগে থেকেই পালিয়ে এসেছি। কালকে আবার যাব, দেখা যাক কি হয়। সত্যি বলতেই এসব ঝামেলায় আমাদের মাঝে মাঝেই পড়তে হয় গরিব মানুষ বলেই। তবে এখানে বসার আসল উদ্দেশ্য সেটা নয়, আসল উদ্দেশ্য কিছুক্ষণ পর জানতে পারবেন। এর আগেই আমি একটা কল ধরে নিই। হ্যালো স্যার, কি জানতে পেরেছেন? আমি যে জানতে পেরেছি তা জানার পর তোমাদের হাত পা কাঁপতে শুরু করবে, কারণ এই কাজের সাথে এমপিও জড়িত। আগে তামিমের বিষয়টা জানতে হবে, এরপর এমপির বিষয়টা আমরা ধরব। কি বলছেন স্যার? এমপি কিভাবে এসবের সাথে জড়িত থাকতে পারে? জনগণ তো তাকে ভালো বলে, সে নাকি অনেক ভালো একজন লোক। তাহলে এমপি কিভাবে এই জঘন্য কাজের সাথে জড়িত থাকতে পারে? রিশাদ, তুমি এই বিষয়টা বুঝতে পারছো না। তুমি স্যারকে জানিয়ে দিবে যে আমরা আরো কয়েকদিন তদন্তে থাকবো। এর ভেতরে তোমরা বাকি সব কাজগুলো দেখে নাও, এই দিকটা আমি দেখতেছি কি করা যায়। যে করে হোক আগে তামিমের সব ইনফরমেশন পেতে হবে, কারণ আমি যে এলাকায় তদন্ত করতে এসেছি সেই এলাকার আশেপাশের লোকজন অনেক আছে এবং এই এলাকা থেকেই তারা সব কাজ পরিচালনা করে। তাহলে তো স্যার আপনাকে ওখানে থাকতেই হবে। আমি স্যারকে সেই বিষয়টা বলে দিচ্ছি। কিন্তু এখানে থাকাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। কালকে এমপির মেয়ের সাথেই একটা ঝামেলা হয়েছিল, তখন তারা আমাকে সেখান থেকে তদন্ত করতে দিতে নাও পারে, কারণ আমি সেখানে তদন্ত করায় সমস্ত কালকে একটা ঝামেলার কারণেই এমপির মেয়ে আমাকে সেখান থেকে তুলে দেওয়ার হুমকি দিয়েছে। এখন বুঝতে পারছো কি হবে? ওকে স্যার, আমি বুঝতে পারছি আমাকে কি করতে হবে। এখন আমি স্যারের সাথে কথা বলছি। স্যার এমপির সাথে কথা বলবেন, আপনাকে তুলে দেবার বিষয়টা আমি দেখতেছি। ওকে, তাহলে তুমি কাজটা করো, আমি দেখছি তামিম ওখান থেকে কোনো মেয়ে পাচার করতে পারবে না। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না, তাহলে আপনাদেরকে বলি, রাজ একজন পুলিশ অফিসার। কয়েকদিন ধরে দেশ থেকে অনেক মানুষ গুম হয়ে যাচ্ছে, অনেক মানুষকে কিডন্যাপ করা হচ্ছে, কিন্তু তাদের কাছে কোনো মুক্তিপণ বা কোনো কিছুই দাবি করা হচ্ছে না। একবার যদি কোনো মানুষ কিডন্যাপ হয়ে যায় তাহলে তাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায় না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো তাদের কিডন্যাপিং করার মূল টার্গেট হচ্ছে 18 বছর বয়সী বা তার কম বয়সী মেয়ে। স্কুল কলেজ পড়ুয়া মেয়েদেরকে তারা বিভিন্নভাবে কিডন্যাপ করে তাদের কোথায় যেন হারিয়ে দেয়। পুলিশের অনেক সদস্য এই বিষয়ে তদন্তে নেমেছে, কিন্তু রাজ যেখানে এসেছে সেখানে একটা গ্যাং এই কাজ করে। আশেপাশের দিকে যাওয়া বিভিন্ন মেয়েদেরকে তারা বিভিন্ন সময় উত্তপ্ত করে। এই বিষয়টা তদন্ত করার জন্য আজ প্রায় 3 মাস ধরে রাজ এই এলাকায় মুচি সেজে ঘুরে বেড়াচ্ছে, যাতে কেউ তাকে সন্দেহ করতে না পারে, কারণ এই এলাকায় প্রত্যেকটা জায়গায় তাদের লোকজন ছড়িয়ে আছে, তাই যে কোনো সময় তারা ইনফরমেশন পেয়ে যেতে পারে। আমি তখন সেখানে বসে আছি, এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না।
আমাকে তারা কালকে হয়তো এখান থেকে তুলে দিতে আসবে, কিন্তু আমি যদি রিশাতের মতন এমপি সাহেবের সাথে কথা বলি এই বিষয়টা নিয়ে, তাহলে হয়তো এমপি সাহেব আমাকে সন্দেহ করতে পারেন। কারণ আমার বস অর্থাৎ পুলিশ কমিশনার সাহেব তিনি হয়তো এমপির উপরের জায়গাটা এই বিষয় নিয়ে কথা বলবেন, তখন এমপি আমাকে সন্দেহ করতে পারে। তাই তাড়াতাড়ি আমি আবার রিশাতকে কল করলাম। তখন রিশাত বলল, জি স্যার বলুন। তুমি এক কাজ করবে, কালকে তুমি স্যারকে এই বিষয়ে কোনো কিছুই বলবে না, কারণ এই দিকটা আমি দেখে নিচ্ছি। তুমি শুধু অন্য বিষয়গুলো দেখো, আমি এমপির মেয়ের বিষয়টা দেখছি। কারণ এমপির মেয়ের বিষয়ে যদি তুমি কোনো কথা বলো তাহলে আমাকে সন্দেহ করতে পারে। কিন্তু স্যার আমি যদি কথা না বলি তাহলে ওরা আপনার উপর অত্যাচার করবে। সেই বিষয়টা আমি বুঝে নিব রিশাত, তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো, আমি এই দিকটা দেখছি, আমার কোনো ক্ষতি হবে না আশা করা যায়। ওকে স্যার, আপনি যেরকম বলবেন। আমি ফোন থেকে চিন্তা করতে থাকলাম, কালকে যেরকম কথা আসার কথা বলেছে আজকে না জানি কি কি করতে হয়। সেই জন্য আমি কোনো কিছু না বলেই আমার রুমে এসে শুয়ে পড়লাম। সেখানেই ছোট্ট একটা খাটে আমি রুমে থাকি। অনেক কষ্ট করে থাকতে হয়, কিন্তু এখানেই থাকতে হবেই, কারণ আমার ওপর আমাদের কত বোনেদের জীবন জড়িত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা খেয়াল নেই। পরের দিন সকালেই আবার চলে গেলাম সেখানেই। কাপড় পাল্টে মুতে সেজে কিছুক্ষণ পর কয়েকটা ছেলে আমার দিকে লাঠি নিয়ে এগিয়ে আসলো। তারা এসেই আমার সামনে দাঁড়ালো। তখন আমি দেখতে পেলাম কালকে সেই ছেলেটা অর্থাৎ অমিত এখানে এসেছে। সে এসেই আমার সামনে দাঁড়িয়ে বলল, এই মুচির বাচ্চা, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। এমপি সাহেবের অর্ডার, তুই এখানে আর কোনো ব্যবসা করতে পারবি না। তুই এমপি সাহেবের মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, তাই এমপি সাহেব বলেছেন এখান থেকে উঠে চলে যেতে। তোকে আর এই এলাকায় ব্যবসা করতে দিবেন না। আমি তখন বুঝতে পারলাম তারা আমাকে এখান থেকে তুলে দিবেই। সেজন্য আমি কিছুটা করুণ সুরে বললাম, ভাই দেখেন আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, কালকে মাথা ঠিক ছিল না সেই জন্য এরকম করে ফেলেছি, আর জীবনে এরকম করব না। আমাকে প্লিজ এখানে ব্যবসা করতে দেন, না হলে আমার পরিবার না খেয়ে মরবে। কি ভেবেছিলি কালকে আমরা কিছুই করতে পারবো না, তাই না? আর যখন এত লোক নিয়ে এসেছিস তখন বলছিস তোকে ক্ষমা করে দিতে। তোর কোনো ক্ষমা নেই। তুই কালকে যে ভুল করেছিস সেটা অন্য কেউ হলে কতক্ষণই মেরে ফেলতো। তাই তুই এখান থেকে চলে যা। তোর ভাগ্য অনেক ভালো যে তোকে হুমকি দিতে এসেছি, না হলে তোকে এখানেই মেরে ফেলতাম। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ কখনোই করব না। আমাকে প্লিজ এখান থেকে তুলে দিবেন না। এখান থেকে চলে গেলে আমি কিভাবে ব্যবসা করব? আর যদি ব্যবসা না করি তাহলে আমার পরিবারের লোক না খেয়ে মরবে। আপনারা যা বলবেন আমি তাই করব। অমিত রাজের কথা শুনে হাসতে শুরু করলো। এখন সে কি করবে? রাজকে এখান থেকে কিভাবে তুলে দিবে? রাজ অনেক কান্না করছিল। তখন সে এমপি সাহেবের কাছে কল করে। এমপি সাহেব তখন অমিতকে বলে, ওই মুচির বাচ্চাটাকে আমার বাড়িতে নিয়ে আয়। ওই মুচির বাচ্চাটাকে আজ এমন শিক্ষা দিব আর কোনোদিন আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। আর আমার মেয়েকে তো অপমান করা দূরের কথা। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে ধরে নিয়ে আপনার বাসায় আসছি। আজকে ওকে শিক্ষা দিব। এই মুচির বাচ্চা চল, তোকে এমপি সাহেব ডাকছেন, তার সাথে দেখা করতে হবে। রাজ কোনো কথা বলছে না, তাদের সাথে যেতে শুরু করলো। তারা তাকে গাড়িতে করে নিয়ে একটা বড় বাড়িতে গেল। বাড়িটা দেখে রাজ চারিদিকে তাকালো। অনেক বড় একটা বাড়ির সাথে অনেক দামি দামি জিনিস। সে তখন বাড়ির সামনে গেলে এমপি সাহেব বেরিয়ে আসলেন, সাথে তার মেয়ে আদিবা বেরিয়ে আসলো। এমপি সাহেব রাজের দিকে তাকিয়ে বললেন, তোর কত বড় সাহস, তুই আমার মেয়েকে কাল অপমান করছিস। আমার মেয়ে তোকে জুতা মুছে দেওয়ার কথা বলছিল, কিন্তু তুই একটা মুচি হয়ে তুই আমার মেয়ের জুতা মুছে দিসনি। আজ তোকে এমন শিক্ষা দিব আর কোনোদিন কোনো খারাপ ব্যবহার করতে পারবি না। নিজেকে কি মনে করিস তুই? আসলে এমপি সাহেব আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আপনি শেষবারের মতন আমাকে ক্ষমা করে দিন। না বাবা, ওকে ক্ষমা করে দিও না। ও কাল আমাকে সকলের সামনে অপমান করেছে। রাস্তায় কত ছেলে মেয়ে আমার দিকে তাকিয়েছিল। তুমি জানো এই ভার্সিটির মধ্যে আমার কত সম্মান। কোনো চিন্তা করিস না মা, এই মুচির বাচ্চা আমি এখন এমন শিক্ষা দিব আর কোনোদিন কিছু করার সাহস পাবে না। এই মুচির বাচ্চা এখন এক কাজ কর, আমাদের সকলের সামনে আমার মেয়ের জুতা তুই মুছে দিবি। আমি তখন তার কথা শুনে তার দিকে করুণ দৃষ্টিতে তাকালাম। সে কি বলছে? আমি কোনোদিন এরকম কোনো কাজ করিনি,
কিন্তু আজ যেই করেই হোক এই কাজ করতে হবে। যদি এই রকম কাজ না করি তাহলে তারা আমাকে ব্যবসা করতে দেবে না, আর আমি যদি সেখানেই ব্যবসার অভিনয় না করি তাহলে কিভাবে ওই অপরাধকারীকে ধরবো? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, একটু বোঝার চেষ্টা করুন এমপি সাহেব, আমার একটা মান সম্মান আছে, আমার নিজের আত্মসম্মানবোধ আমি বিসর্জন দিতে পারবো না। তোর কত সাহস, তুই আমার মুখের ওপর কথা বলিস তাই না? তাহলে এক্ষুনি এই জায়গা থেকে চলে যা। আর কোনোদিন যদি এলাকায় দেখি তাহলে এত লোক দেখতে পাচ্ছিস, সবাইকে দিয়ে তোকে পিটিয়ে মেরে ফেলবো। প্লিজ এমপি সাহেব, এরকম করবেন না। আমি আপনার সব কথা শুনবো। আপনার মেয়ের জুতা আমি মুছে দিচ্ছি, তবু আমাকে এই এলাকা থেকে বের করে দিবেন না। এই এলাকা থেকে বের করে দিলে আমি কিভাবে ব্যবসা করব? ব্যবসা না করলে আমার পরিবারের লোক না খেয়ে মরবে। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? মামুনি, তুমি আমার জুতাটা বাড়িয়ে দাও, এই ছেলেটাকে আমার জুতা মুছে দিবে। রাজ তখন আদিবার সামনে গেল। আদিবা তখন শয়তানি একটা হাসি দিয়ে রাজের দিকে পা বাড়িয়ে দিল। রাজ তখন আদিবার জুতা মুছতে শুরু করলো, কিন্তু আদিবা অনেক অহংকারী ভাব নিয়ে রাজের হাঁটুর ওপর তার পাটা তুলে দিল। রাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবার দিকে। আদিবা রাজের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, এই মুচি বাচ্চা, এইভাবে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি আমার পাটা মুছে দে। আমার দিকে তাকানোর সাহস তোর কি করে হলো? জানিস না আমার দিকে তাকালে তোকে মুছতে হবে? রাজ তখন কান্না করতে করতে আদিবার পায়ের জুতা মুছে দিতে শুরু করলো। আদিবা হাসতে হাসতে সেখান থেকে চলে গেলে এরপর রাজকে তারা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। রাজ তখন চলে আসলো তার ব্যবসার জায়গা সেখানে, এসে অভিনয় করতে শুরু করলো। একটু পরে একটা ছেলে তার সামনে দিয়ে মেয়েদেরকে উত্তপ্ত করছিল। তখন সে ছেলেটার ফটো কৌশলে তুলে নিয়ে এরপর পাঠিয়ে দেয় তার অফিসে। তখন তার বসকে এসে কল করে, স্যার, আমি একটা ছেলের ফটো আপনাকে পাঠিয়েছি। এ হচ্ছে তামিমের দলের একজন সদস্য। আমার সামনে কিছু ভার্সিটির মেয়েকে ডিস্টার্ব করছিল। একে যে করেই হোক শাস্তির আওতায় আনতে হবে। ওকে জিজ্ঞাসাবাদ করলেই আশা করা যায় ওদের আস্তানার ব্যাপারটা আপনি জানতে পারবেন। ওকে রাজ, আমি দেখতেছি এই ছেলের বিষয়টা, আর তুমি সাবধানে থাকবে, তোমার যেন কোনো ক্ষতি না হয়। আমার ব্যাপারে আপনি চিন্তা করবেন না স্যার, আমি যেটা দেখেছি সেটা কোনো ক্ষতি হবে না। আমি অনেক সাবধানতার সাথে কাজ করছি, আপনি ওই দিকেরটা দেখুন। তখন স্যার ফোনটা রেখে দিলেন। আমি চারিদিকে তাকাতে শুরু করলাম, কারণ আমার এখানে কাজ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে চারিদিকে নজর রাখা। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যার পরে এদের কাজ আরো বাড়তে শুরু করে। সেই জন্য আমি সন্ধ্যার পরে দোকান বন্ধ করে আমি চারিদিকে হাঁটতে শুরু করলাম। রাত তখন প্রায় 12টা। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা কালো গাড়ি থেকে কয়েকটা ছেলে নেমে চারিদিকে ঘুরতে শুরু করেছে। হঠাৎ তারা রাস্তা দিয়ে চলে যাওয়া একটা মেয়েকে ধরে গাড়িতে উঠিয়ে গাড়ি চালাতে শুরু করলো। আমি তখন তাদের পেছনে দৌড়াতে শুরু করলাম। এক পর্যায়ে গাড়িটা আমার থেকে আড়াল হয়ে গেল। আমি তখন স্যারকে কল করলাম, স্যার, আমার চোখের সামনে থেকে একটা মেয়েকে কিডন্যাপ করে চলে গিয়েছে। গাড়িটার নাম্বার হচ্ছে 334499। হাইওয়ে রোডের দিকে গিয়েছে তারা। আপনি ওখানে চেকপোস্টের পুলিশকে জানিয়ে দিন। ওকে, তুমি কোনো চিন্তা করো না রাজ, আমি দেখতেছি। আমি এখনই চেকপোস্টে পুলিশ অফিসারকে জানিয়ে দিচ্ছি। তুমি এখান থেকে চলে যাও, কারণ ওরা তোমাকে সন্দেহ করতে পারে। কালকে তুমি একবার অফিসে আসবে। রাজ তখন ফোনটা রেখে দিল। ওই গাড়িটা যেতে শুরু করলো। যখনই তারা চেকপোস্টের কাছাকাছি গেল তখন পুলিশ তাদেরকে ধরে ফেলল এবং তাদেরকে ধরে নিয়ে গেল ওইদিকে। সন্ধ্যার মধ্যে রাজের দেওয়া ফটোতে যে লোকটা ছিল সেই লোকটাকে পুলিশ অ্যারেস্ট করে। পরের দিন রাজ সকাল সকাল আর সেখানে ব্যবসা না করে চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে যাওয়ার পর দেখতে পাই সেই ছেলে সহ আরও 3-4টা ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তখন সে একটা লাঠি নিয়ে ভেতরে ঢুকে। ছেলেগুলো তার দিকে তাকিয়ে আছে। তখন সে লাঠি দিয়ে একটা ছেলেকে আঘাত করে। ছেলেটার নাম জিজ্ঞাসা করে। ছেলেটার নাম হচ্ছে রনি। তোদের বসের নাম বল। ছেলেটা তখন হাসতে শুরু করে। রাজ অনেক রেগে যায়। রেগে গিয়ে ছেলেটাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। তার সারা শরীরে আঘাত করতে শুরু করে। ছেলেটা তখন চিৎকার করছে, কিন্তু রাজ থামছে না। রাজ ক্লান্ত হয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলে, তুই কি ভেবেছিস তোদের বসের ব্যাপারে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই? আমরা জানি তোদের বস তামিম,
তামিমের ফটো আমাদেরকে দেই। আমি জানি ওর নাম তামিম, তাহলে তুই কেন বলছিস তোর বসের নাম বলবি না? আজকে তোকে তোর বসের নাম বলতেই হবে। আমরা মরে গেলেও তামিমের কোনো ফটো দিব না। আর তামিম কোথায় আছে সেই বিষয়টা জানতে হলে তোদের মতো পুলিশ অফিসারকে আরেকবার জন্মগ্রহণ করতে হবে, না হলে তামিমের ইনফরমেশন পাবি না। রাজ তখন একটা হাবিলদারের দিকে তাকিয়ে বলে ফুটন্ত গরম পানি রেডি করতে। ছেলেগুলো তখন চিৎকার করে কান্না করতে শুরু করে। রাজ অনেক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর হাবিলদার এসে জানায় যে পানি রেডি হয়ে গেছে। রাজ তখন পানিটা এনে রনির মুখটা ধরে পানির ভেতর ঢুকিয়ে দেয়, ফলে মুখ অনেক জায়গায় জ্বলে যায়। তখন মুখটা তুলে রাজ তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আমাকে আরেকবার জন্মগ্রহণ করতে হবে না। তোদের আজকে এমন শিক্ষা দিব যে তোদের বসের নাম তোরা এমনিতেই মুখ দিয়ে উচ্চারণ করতে শুরু করবি, আর তোদের বসের ঠিকানা আমাকেই বলবি। তাহলে আজকেই তোদেরকেই মরতে হবে। আর তোরা কি ভেবেছিস তোদেরকে আমরা এইভাবে সরাসরি মেরে ফেলবো না? তোদেরকে এমন ভাবে মারবো আস্তে আস্তে তোদের শরীর পচে গিয়ে মরবি তোরা। তখন পাশে থাকা আরেকটা ছেলে রাজের দিকে তাকায়। রনি ইশারায় ছেলেটাকে না করছে, কিন্তু ছেলেটার এরকম অত্যাচার সহ্য করতে পারছে না। তখন সে চিৎকার করে কান্না করতে করতে বলে, প্লিজ আর আমাকে মারবেন না। আমি তৌফিক নতুন যুক্ত হয়েছি ওদের সাথে। আমি জানি তামিমের আস্তানা কোথায়। আপনারা তামিমকে সেখানে গেলে পাবেন না। আমাদেরকে সে আস্তানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু আস্তানাটা তাদের আসল জায়গা নয়। আমাদেরকে যেখানে নিয়ে যাওয়া হয় সেখানে শুধু মানুষের দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের আস্তানার জন্য অন্য জায়গা আছে। প্রতি রবিবার তারা এই জায়গায় মিলিত হয়, তখন গেলে আপনারা তাকে পেয়ে যাবেন। আমাদেরকে প্লিজ ছেড়ে দিন। শুয়োরের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমাদের গ্যাংয়ে কাজ করে আমাদের সাথে বেইমানি করেছিস। আমাদের এখানে যুক্ত হওয়ার আগে তোকে বলেছিলাম যে মরে গেলেও যেন আমাদের বসের নাম কাউকে না বলিস আর ইনফরমেশন না দিস। তুই কি জানিস এতক্ষণে তামিম হয়তো তোর মৃত্যুর ফাঁদ বানিয়ে ফেলেছে, সাথে আমাদেরকেও মারবি তুই। রনি অনেক চিৎকার করে কথাগুলো বলছেন। রাজ তখন হাসতে শুরু করে, একটা লাঠি এনে তাদের গলায় চেপে ধরে, সবাইকে মারতে শুরু করে। হাবিলদার দুজনকে নিয়ে একের পর এক আঘাত করে যাচ্ছে, কিন্তু রনি ছেলেটা অনেক অসভ্য, সে কোনো কথাই বলছে না। তখন সেই ছেলেটাকে বলে, তৌফিক, তোমার কোনো ভয় নেই। তুমি আমাদেরকে সবকিছু খুলে বলো। তোমার বসের ব্যাপারে যা জানো সব আমাদেরকে বলো, আমরা তোমাকে নিরাপত্তা দেব। আমি জানি স্যার, আমাকে আপনারা নিরাপত্তা দিতে পারবেন না, কারণ তামিমের লোক হয়তো এতক্ষণে পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে আপনারা যদি ছেড়ে দেন তাহলে সরাসরি আমাকে মেরে ফেলবে। তবু আমি বলবো, কারণ এসব কাজ আমার আর ভালো লাগছে না। তামিম এই ছেলেগুলোকে কাজে লাগিয়ে রেখেছে। এই ছেলেগুলো রাতে দিনে যখন যেখানে একা কোনো মেয়েকে পায় তাকে কিডন্যাপ করে নিয়ে যায়, এবং তাদের মেন টার্গেট হচ্ছে সুন্দরী মেয়ে, এবং কম বয়সী মেয়েদেরকে তারা বিভিন্ন দেশে সাপ্লাই করে, সেখানে অনেক খারাপ খারাপ কাজ করে মেয়েগুলোর সাথে। এরপর তাদেরকে ব্যবহার করা শেষ হয়ে গেলে তাদেরকে মেরে ফেলা হবে। রাজ তখন কথাগুলো শুনে তার মাথায় আগুন ধরে গেল। রনিকে এসে উল্টো বেঁধে রাখলো রশি দিয়ে, এরপর তাকে আঘাত করতে শুরু করলো। কারেন্টের শর্ট দেওয়া হচ্ছে, কিন্তু রনি কোনো কথা বলছে না। রনি অনেক দিন ধরে তামিমের সাথে কাজ করে যাচ্ছে। তামিমের সব ইনফরমেশন রনি বলতে পারবে, কিন্তু রনি তার কথা কিছুই বলছে না। তৌফিক ছেলেটা নতুন এসেছে, তাই তেমন কিছু একটা জানে না। রনি তখন ছেলেটার দিকে তাকিয়ে বলে, তুই আমাদের দলের সাথে বেইমানি করেছিস। তোকে এখান থেকে এই পুলিশ অফিসার ছেড়ে দিলে তুই কি ভেবেছিস তুই বেঁচে যাবি? না, তোর মৃত্যুর ফাঁদ প্রস্তুত। তুই এখান থেকে বের হলেই তোকে মরতে হবে। আমাদেরকে ফাঁসিয়েছিস। তামিম যদি একবার জানতে পারে যে আমরা সব ইনফরমেশন বলে দিচ্ছি পুলিশ অফিসারের কাছে, তাহলে কিন্তু তোর পরিবারের সবাই মারা যাবে। ছেলেটা তখন করুণ দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে রয়েছে। তখন ছেলেটাকে শান্ত করার জন্য রাজ বলে, তৌফিক, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার পরিবারের বিষয়টা দেখছি। তুমি খারাপ কাজ করলে কি হবে, তোমার পরিবারের লোকজনের কোনো ক্ষতি হতে আমি দেব না। আমরা পুলিশ অফিসারকে বলে দিব তোমার পরিবারের জন্য সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে রাখি। আর তামিমের বিষয়ে তুমি কোনো ভয় পেও না, তামিমকে আমরা ধরবো। এরকম খারাপ কাজ আমাদের সমাজে চলতে থাকলে আমাদের মা বোনেরা কিভাবে রাস্তায় বের হবে বলো? ছেলেটা তখন কান্না করেই যাচ্ছে, কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না। তখন রাজ একটা হাবিলদারকে নিয়ে রনি ছাড়া বাকি সবাইকে আর একটা রুমের মধ্যে পাঠিয়ে দেয় এবং রনিকে একা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু রনি কিছুই বলতে রাজি হচ্ছে না।
রাজ তখন বলে, রনি, তোকে 2 ঘন্টা ধরে আমি জিজ্ঞাসাবাদ করে যাচ্ছি, কিন্তু তুই কিছুই বলছিস না। তুই কি জানিস এতক্ষণে হয়তো আমার অফিসাররা তোর পরিবারের কাছে চলে গেছে। তোর পরিবারের সবাইকে তোর মতো নির্যাতন করা হবে, তখন দেখবি সমাজটা কত নিষ্ঠুর। কথাটা শোনার পরই রনির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। রাজ এতক্ষণ ধরে ছেলেটাকে মেরে যাচ্ছে, কিন্তু কিছুতেই ছেলেটা কোনো কথা বলছে না। যখনই তার পরিবারের কথা বলা হয়েছে তখন সে কান্না করতে শুরু করেছে। রনি তখন রাজের দিকে তাকিয়ে বলে, স্যার প্লিজ এমন করবেন না। পরিবারের আমার মাত্র মা আর বোন আছে, আর কেউ নেই। আমি যেই কাজে জড়িয়ে পড়েছি সেই কাজ থেকে আমি আর কোনোদিন বের হতে পারবো না, কারণ এই কাজ থেকে বের হতে গেলে তামিম আমাদেরকে মেরে ফেলবে। আর তামিমের কোনো ইনফরমেশন যদি আমরা দেই তাহলে আমাদের পরিবারের সবাইকেও মেরে ফেলবে। এখন আমি যদি আপনাদেরকে ইনফরমেশন দেই তাহলে আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে, আবার যদি না দেই তাহলে আপনারা আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলবেন। আমরা কি করবে বলেন? আমরা এই কাজে জড়িয়ে পড়েছি, এখান থেকে বের হতে পারবো না। আমরা ইচ্ছা করলেই আর বের হতে পারবো না। আমরা কি চাই না ভালো একটা জীবন ফিরে পেতে, কিন্তু আমাদের সেই সুযোগটা দেওয়া হয় না। দেখো রনি, তোমার পরিবারের কথা ভেবেই তোমার কেমন কষ্ট লাগছে। দেখো, এভাবে তোমরা কত মেয়ের জীবন নষ্ট করেছ, কত ভাইয়ের বোনকে তোমরা কেড়ে নিয়েছ, কত ছেলের মাকে তোমরা কেড়ে নিচ্ছ, সবাইকে তোমরা অমানবিক নির্যাতন করেছ। তখন সেই মানুষগুলোর পরিবারের অবস্থা কি হয়েছে একবার ভাবো তোমরা। আমি জানি স্যার, আমরাও চাই এই কাজ না করতে, কিন্তু তামিম আমাদেরকে বাধ্য করে এই কাজ করতে, আর এই কাজ থামাতে পারবো না। তাই আপনারাও এই কাজটা বন্ধ করে দিন, না হলে এই তদন্তে গিয়ে আপনাদের পুলিশ অফিসারদের সবাইকে মরতে হবে, কারণ তামিমের সাথে অনেক বড় বড় নেতার পরিচয়। আপনারা চাইলেই তামিমকে কিছু করতে পারবেন না। ওকে যদি আপনারা ধরে নিয়ে আসেন, এরপরে ও এখান থেকে ছাড়া পেয়ে যাবে। কিন্তু এভাবে বসে থাকলে হবে না রনি, আমি তোমাকে কথা দিচ্ছি, তামিমের সব ইনফরমেশন তুমি আমাকে দিয়ে দাও, আমরা ধরে নিয়ে আসবো। এরপর তামিম সেখান থেকে ছুটে যেতে পারবে না। স্যার, আপনি হয়তো ভাবছেন তামিম এসব কিছুর পিছনে, কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ ভুল, কারণ তামিমও একজনের আন্ডারে কাজ করে। তামিম তার বসের কথা সব সময় শুনে চলে। আমাদের সামনে এসে সবকিছুর নেতা সেজে থাকলেও আমি জানি এর পেছনে আরও বড় কেউ আছে, কারণ তামিমের সেই যোগ্যতা নেই সে বিদেশের সাথে লেনদেন করবে। বিদেশের সাথে লেনদেন করতে গেলে অনেক বড় মানুষের প্রয়োজন হয়, কিন্তু তামিম ততটা বড় কোনো লোক নয়। রনি, আমি সেটা জানি, ওর একটা বস আছে, কিন্তু তোমাকে আমাকে সবকিছু খুলে বলতে হবে, না হলে আমরা কিভাবে তামিমকে ধরবো বলো? তামিমের ইনফরমেশন আমাদেরকে দাও, আমি তামিমকে কোথায় পাবো বলো? তামিমের ইনফরমেশন আমিও সঠিকভাবে জানি না। তৌফিক যেভাবে বলেছে আমিও ঠিক সেইভাবেই তামিমের সাথে দেখা করি, কিন্তু অনেক ভয়ঙ্কর একটা বিষয় কি জানেন? আমাদের গলায় যে লকেটটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে তামিম এতক্ষণ হয়তো আমাদের সব কথা শুনে ফেলেছে। আমাদের এই গলার লকেটের মধ্যে একটা মাইক্রোফোন চিপ লাগানো আছে, যার মাধ্যমে আমাদের সব কথা ওদের কাছে চলে যায়, ওখান থেকে ওরা কথাগুলো শুনতে পায়। আমি এই মাইক্রোচিপটা অফ করে দিয়েছি। এটা অফ করার সিস্টেম শুধুমাত্র আমি জানি। আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি, সেই জন্য আমি এই বিষয়টা জানতে পেরেছি, অন্য কেউ এই বিষয়টা জানে না। তৌফিককে আমি বারবার বারণ করছিলাম এই কথা না বলতে, কারণ তৌফিক এই বিষয়টা জানে না। হয়তো তৌফিক এর পরিবারের সবাইকে তামিম এতক্ষণে মেরে ফেলেছে, তাই জন্য আমি তৌফিককে বারবার বাধা দিয়েছিলাম এই গলার লকেটটা যদি কেউ মুখে নেয় তাহলে সঙ্গে সঙ্গে সে গ্যাসের কারণে মারা যাবে। আর তামিম বারবার বলে দিয়েছে যদি কোনো পুলিশ অফিসার তাদেরকে ধরে ফেলে তাহলে এই লকেটটা যেন তারা মুখে নিয়ে নেয়। যে কোনো সদস্যকে ধরলে আগে তার গলা থেকে লকেটটা খুলে নেবেন, তাহলে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর আপনি হয়তো ভাবতে পারেন যে রবিবারে আপনি ওকে গিয়ে ধরে ফেলবেন, কিন্তু রবিবারে আর ফিরে আসবে না এই আস্তানায়, কারণ তৌফিক যে লোকেশন বলেছে এই লোকেশনে তামিম আর দেখা করবে না, কারণ তামিম সব জানতে পেরে গেছে। সে জানতে পেরে গেছে যে আপনি রবিবারে তাকে এই জায়গায় ধরতে যাবেন, তাই সেই আস্তানায় গিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে বলছি ওকে কোথাও পাওয়া যাবে। তামিম এস পার্টি সেন্টারে প্রতি মাসে একটা পার্টির আয়োজন করে, সেখানে বিভিন্ন বিদেশি কাস্টমার আসে এবং সেখানে তারা অনেক সুন্দরী মেয়েদেরকে বাধ্য করে সেই বিদেশি কাস্টমারের সাথে রুম শেয়ার করতে। তাই আপনি যদি ওকে ধরতে চান তাহলে মাসে সেই দিন যেতে হবে যেদিন তামিম আর এস পার্টি সেন্টারে পার্টির আয়োজন করে। ওখানে গেলেই আপনি তামিমকে পেয়ে যাবেন। আর তামিমের মুখ আমরা কোনোদিন দেখিনি, ও সবসময় মাস্ক পরে থাকে, কিন্তু তামিমকে চেনার একটা উপায় আছে। ওর হাতের মধ্যে একটা কাটা দাগ আছে। একবার তার বসের সাথে থেকে কিছু একটা করছিল, সেই জন্য তার বস তার হাত কেটে দিয়েছে। ওর হাত কাটাটা প্রায় ওর কনুই থেকে আঙুল পর্যন্ত এতটা জায়গায় একটা কালো দাগ আছে, তাই তামিমকে ধরতে হলে ওই কাটা জায়গাটা দেখে চিনতে হবে। রাজ তখন বুঝতে পারে এরা কতটা ঝামেলায় ফেসে গেছে। তারা তামিমের সাথে কাজ করতে শুরু করেছে, কিন্তু
এখন তারা চায় সবাই এই জায়গা থেকে বেরিয়ে আসতে, কারণ সবার পরিবারের জন্য মায়া আছে। কিন্তু তারা ইচ্ছে করলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। সেই জন্য রাজ তাকে আর অত্যাচার না করে তার ব্যাপারে পুলিশের কাছে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসে। কারণ আগে জানতে হবে তামিমের বস কি, কারণ তামিমকে ধরতে হলে আগে তাকে RS পার্টি সেন্টারের ম্যানেজারের সাথে দেখা করতে হবে। সেই জন্য সে রিশাদকে নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যার আগেই তারা RS পার্টি সেন্টারে পৌঁছে যায়। ওখানে যেতেই ম্যানেজার তাদের দেখে এগিয়ে এসে বলে, স্যার বলেন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এখানে সব ধরনের পার্টির আয়োজন করা হয়। স্পেশাল পার্টি আছে, কিন্তু স্পেশাল পার্টি করতে গেলে আপনাদেরকে 3 লক্ষ টাকা প্রতি রাতের জন্য দিতে হবে। রাজ তখন তার কার্ডটা এগিয়ে ধরে সেই ম্যানেজারের দিকে। ম্যানেজার কার্ডটা দেখে হাত পা কাঁপতে শুরু করে, কারণ ম্যানেজার ভেবেছিল রাজ কোনো স্পেশাল কাস্টমার, কিন্তু রাজ যে পুলিশের সদস্য সেটা ম্যানেজার বুঝতেই পারেনি। ম্যানেজার তখন রাজের দিকে তাকিয়ে হাত পা কাঁপতে শুরু করে। রাজ তখন ম্যানেজারের কলার চেপে ধরে বলে, সেখানে স্পেশাল পার্টির আয়োজন করিস তাই না? কত মিনিট জীবন নষ্ট হচ্ছে এই পার্টিতে এসে। তুই কি বুঝতে পারছিস টাকা ইনকামের জন্য তোরা কত নিচে নেমে গেছিস? সেটাকে তোরা একবার ভেবে দেখেছিস? এখন যা বলছি তা চুপচাপ শোন, না হলে কিন্তু তোকে জেলের ভেতর পচে মরতে হবে। সরি স্যার, ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি আর এখানে কোনো পার্টির আয়োজন করতে দেব না। আপনারা আমাকে ছেড়ে দিন প্লিজ। এই তোর মুখ বন্ধ কর, এখন আমাদের কাজ আছে। তোর এসব লেকচার শুনতে চাই না, কারণ আমি জানি যদি এখান থেকে তোকে ছেড়ে দিই তাহলে তুই আবার সেই খারাপ কাজে জড়িয়ে পড়বি। তাই আমি যেটা বলছি সেটা শুনে রাখ। আমার পুলিশ অফিসার সবসময় এখানে তোর উপর নজর রাখবে। যদি কোনো সময় বেইমানি করার চেষ্টা করিস তাহলে সরাসরি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিব। আমি যেটা বলেছি সেটা শোন। এখানে প্রতি মাসে তামিম যে পার্টির আয়োজন করে সেই তারিখটা আমাকে বলতে হবে। তামিমের নাম শুনে ম্যানেজারের মুখটা কালো হয়ে যায়। ম্যানেজার কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না, কারণ তামিমের কথা যদি সে পুলিশের কাছে বলে দেয় তাহলে তামিম তাকে মেরেই ফেলতে পারে। তখন সে রাজের দিকে তাকিয়ে কান্না করে বলল, স্যার প্লিজ এরকম করবেন না। আমি তামিমের ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো না, কারণ আপনাদেরকে আমি তামিমের ইনফরমেশন দিলে তামিম আমাদেরকে মেরে ফেলবে। প্লিজ। যদি তামিমের ইনফরমেশন আমাদেরকে না দিস তাহলে আমরা তোকে মেরে ফেলবো। তুই খুব সাবধানে তাড়াতাড়ি তামিমের ইনফরমেশন আমাকে দে। কোথায় থেকে আর যে পার্টির আয়োজন করেছে সেটা কোন দিন হবে, এই মাসের কত তারিখ হবে সেটা আমাকে এখনই বল। ম্যানেজার তখন বলতে চাইছিল না। রাজ নিজের হাতের বন্দুকটা ম্যানেজারের মাথায় রাখে। 29 তারিখ। প্লিজ আমাকে মারবেন না, কিন্তু আপনারা এই পার্টিতে ঢুকতে পারবেন না, কারণ এই পার্টিতে শুধুমাত্র তামিম যাদেরকে ঢুকতে দেয় তারাই ঢুকতে পারে। আমি কিভাবে ঢুকবো সেটা তুই ম্যানেজ করে দিবি, না হলে তোকে মেরে ফেলবো। তামিমের পার্টিতে আমরা 3 জন ঢুকবো, তাই আমাদের 3 জনের ঢোকার ব্যবস্থা তোকেই করে দিতে হবে। কিন্তু স্যার আমরা কিভাবে আপনাদেরকে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেব? আমাদেরকে পর্যন্ত চেক করা হয়, আপনাদেরকে চেক করে ঢুকতে হবে। সেটা আমার দেখার বিষয় নয়, এই বিষয়টা তুই ম্যানেজ করবি। আমাদের যে করেই হোক 3 জনকে ভেতরে ঢুকতে হবে, না হলে তোকে মেরে ফেলবো। ওকে স্যার, আমি ব্যবস্থা করে দেব। আমি আপনাদেরকে আমার 3 জন ওয়েটারের জায়গায় পাঠিয়ে দেব, তাদের কাপড় পরিয়ে দেব। প্লিজ আপনারা আমাকে মারবেন না, আর আমি যে ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি সেটা বলবেন না প্লিজ, না হলে আমার এই পার্টি সেন্টার তারা বন্ধ করে দেবে, সাথে আমাকেও মেরে ফেলবে, আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। সেটা পরে দেখা যাবে, এখন তাড়াতাড়ি আমাদের ঢোকার ব্যবস্থা কর। আর তামিম যেন কোনোভাবেই জানতে না পারে আমরা এখানে এসেছিলাম, না হলে তো বুঝতেই পারছিস আমাদের অফিসার তোর ওপর নজর রাখবি। তাই তোর ফোনের সাথেই আমরা অফিসারের ফোন নম্বরটা কানেক্ট করে রাখ। তুই কার সাথে কলে কথা বলছিস সেটা আমাদের অফিসার নজর রাখবি। এই কথাটা বলে রাশেদকে সেখানে রেখে রাত চলে আসে, কারণ এখন তাকে চলে যেতে হবে তার পুরনো গন্তব্যস্থলে। সেখানে যাওয়ার পর সে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে সারাদিনের কার্যক্রম চিন্তা করতে থাকে। যে করেই হোক সেই পার্টিতে তাকে ঢুকতেই হবে। ওই পার্টিতে ঢোকার পর তামিমকে ধরতে হবে। তামিমকে ধরে ফেললে তার বসের কাছে সে পৌঁছে যেতে পারবে। ওদিকে আদিবা বাড়িতে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছিল। সেই জন্য সে চিন্তা করলো আজকে পার্টিতে যাবে। সেই জন্য তার বান্ধবী নীলাকে নিয়ে সে চলে গেল একটা পার্টিতে। পার্টিতে গিয়ে নাচ করতে শুরু করলাম।
তখন হঠাৎ করে এসে দেখে তার বাবা সেখানে উপস্থিত। আদিবার বাবা ইমরান চৌধুরী সেটা লক্ষ্য করেননি। তিনি পার্টিতে এসেছেন তার একটা বিদেশি বন্ধুকে নিয়ে। তখন হঠাৎ করে তার সেই বিদেশি বন্ধু জ্যাক বলে ওঠে, মিনিস্টার দেখো কি সুন্দর মেয়ে, তুমি যে করে হোক এই মেয়েটাকে আমার কাছে এনে দাও, যত টাকা প্রয়োজন আমি খরচ করব, এই মেয়েটাকে আমার চাই। ইমরান চৌধুরী তার বন্ধুর কথায় ফিরে তাকালেন সেই মেয়েটার দিকে। তার বন্ধু কার কথা বলছে সেটা দেখার জন্য তিনি তাকালেন। তখন দেখলেন এটি তার মেয়ে। তখন তিনি অত্যন্ত রেগে গেলেন, তার বন্ধুর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? এটা আমার মেয়ে, তুমি কিভাবে আমার মেয়ের দিকে তাকালে? আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি, আমি আমার মেয়েকে এই কাজে লাগাতে পারবো না। জ্যাক তখন বুঝতে পারল ইমরান চৌধুরী অনেক রেগে গেছে, কিন্তু তার মনের ভেতর একবার যখন ইচ্ছা জেগে গেছে সে আদিবার নিজের করে নিবে, তখন সে আর থামবে না। কিন্তু এখন মিনিস্টারের সামনে যদি এই কথা বলে তাহলে তার মৃত্যু হতে পারে। সেই জন্য সে একটা প্ল্যান করলো। কিন্তু এই ব্যাপারে ইমরান চৌধুরী কিছুই জানতে পারলেন না। সেদিনের মতো পার্টি এখানেই শেষ হলো। কিন্তু 29 তারিখ যত এগিয়ে আসতে শুরু করলো তত সবার মনে ভয় আর শঙ্কাটা বেশি ঢুকতে শুরু করলো। তখন 29 তারিখ চলে আসলো। তখন সবাই প্রস্তুত হয়ে গেল। রাজ তার টিমের সবাইকে নিয়ে পৌঁছে গেল সেই পার্টির উদ্দেশ্যে। পার্টির ওখানে যেতেই ম্যানেজার তাদের সামনে আসলো। তখন রাজ ম্যানেজারকে ধমক দিয়ে বলল, এই যে ম্যানেজার ম্যাডাম, তোমার সাথে তো আমার কথা হয়ে গেছে তাই না? এখন আমরা 3 জন এসেছি, আমাদেরকে ঢুকতে দিবে? ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমার 3 জন ওয়েটারকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, তাদের জায়গায় আপনাদেরকে ভিতরে পাঠাবো। এতক্ষণে তামিম আর তার দলের লোকও এখানে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আমাদের ড্রেস দাও, আমরা ভেতরে যাব। আমরা 3 জন এসেছি, আমি পুলিশের কমিশনার এবং রিশাদ, আমরা 3 জনে ভেতরে ঢুকলাম। একটু পর ভেতরে ঢুকতেই দেখি নানা রকম বিদেশি মানুষ বসা, তার সাথে কয়েকটা মেয়ে তাদের সামনে নাচছে। অনেক মানুষ সেখানে ভেতরে। এর মধ্যে আমরা তামিমকে কিভাবে খুঁজে বের করব এটা নিয়ে আমরা অনেক টেনশনে পড়ে গেলাম। কিন্তু আজকে শেষ সুযোগ, আমাকে কাজে লাগাতে হবে। আমাদেরকে তামিমকে ধরতে হবে, না হলে তামিমকে আবার খুঁজে পাওয়ার জন্য আরো 1 মাস অপেক্ষা করতে হবে। আর এই 1 মাসের মধ্যে তারা আরো কত মেয়ের জীবন নষ্ট করবে। কিন্তু এখন কিভাবে তাকে খুঁজে বের করব? আমরা চারদিকে খুঁজতে শুরু করলাম। কমিশনার সাহেব একদিকে চলে গেলেন, রিশাদ একদিকে, আর আমি অন্যদিকে চলে গেলাম। একটু পরে রিশাদ আমার কাছে এসে বলল, স্যার আমার একটা ছেলেকে সন্দেহ হচ্ছে, সে সব কিছুর তদারকি করছে। আমার কেন জানি মনে হচ্ছে এই ছেলেটাই তামিম, কারণ তামিম এখানে পার্টির আয়োজন করছে আর পার্টির সবকিছু তামিমই দেখাশোনা করছে। তার মানে এই ছেলেটাই তামিম। কিন্তু ছেলেটাকে কিছুতেই দেখা যাচ্ছে না, তার মুখের মধ্যে মাস্ক লাগানো, ওখানে যত জন আছে সবার মুখেই মাস্ক লাগানো। তাহলে তুমি ওকে ফলো করতে থাকো, ছেলেটা কোন দিকে যায়, কিভাবে কি করে, সব ইনফরমেশন আমাদের কাছে এনে দাও। যাতে কোনো বিষয়ে সন্দেহ হয় তাহলে আমাকে জানিয়ে দাও তাড়াতাড়ি। স্যার আমার পক্ষে ওকে ফলো করা সম্ভব নয়, কারণ বারবার আমার দিকে ফিরে তাকাচ্ছিল। ও মনে হয় আমাকে সন্দেহ করছে, আপনি ওখানে যান। আমি রিশাদের কথা মতন ছেলেটার পিছু পিছু চলতে শুরু করলাম। ও যেদিক যাচ্ছে আমি ড্রিঙ্কসের বোতল নিয়ে সেদিকেই যাচ্ছিলাম। অনেক মেয়ে নাচছিল তাদের সামনে, তাদের চোখ দেখে মনে হচ্ছিল তারা ইচ্ছায় এখানে আসেনি, বাধ্য হয়ে এখানে এসেছে। তখন একটা ছেলে হঠাৎ আমার কাঁধ ধরে বলল। আমি তখন তার কথা শুনে বুঝতে পারলাম তারা আমাকে সন্দেহ করা শুরু করেছে। সেজন্য আমি সেখান থেকে কিছুটা দূরে চলে আসলাম। একটু পর দেখলাম হঠাৎ করে সেই ডাক, তার মানে হচ্ছে এটাই তামিম। কিন্তু আমাকে যারা সন্দেহ করেছিলাম সে নয়। সোফায় বসে থাকা একটা লোক গ্লাসে মদ পান করছিল। তখন হঠাৎ করে তার হাতের দাগটা আমি লক্ষ্য করলাম। আমি তখন দৌড়ে তার কাছে গেলাম, গিয়ে তার পিছু পিছু চলতে শুরু করলাম। সে নেশায় আসক্ত হয়ে পড়েছিল, সেই জন্য তাকে বুঝে সুঝে কিছুটা দূরে নিয়ে আসলাম। একটা রুমের মধ্যে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম। এরপর স্যারকে বললাম এবং রিশাদকে বললাম আমার কাছে আসতে। তখন তারা 2 জন আমার কাছে চলে আসলো। আমরা তখন তাকে বন্দি করে রুমের মধ্যে রেখে চলে গিয়েছিলাম। পার্টিতে গিয়ে পার্টিটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু অনেক ছেলে এখানে বন্দুক নিয়ে এসেছে। আমরা যখন আমাদের বন্দুক বের করলাম আর ম্যানেজারকে ভেতরে নিয়ে আসলাম, তখন সবাই পার্টি অফ করে দিল। ছেলেগুলোকে আমরা ধরে খুব সহজে একটা রুমের মধ্যে নিয়ে আসতে পারলাম, কারণ সবাই নেশায় আসক্ত ছিল। সেই জন্য তাদেরকে নিয়ে একটা রুমের ভেতর ঢুকিয়ে
পার্টিটা অফ করে দিলাম। মেয়েগুলোকে আমরা একটা রুমের মধ্যে রাখলাম। সবাইকে আলাদা আলাদা রুমের মধ্যে রেখে এসেছি, কারণ এখানে থাকলে যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আমরা তখন মেয়েগুলোর একটা রুমের মধ্যে রেখে পার্টিটা অফ করে ম্যানেজার সহ মেয়েটাকে আর সবাইকে একটা রুমের মধ্যে নিয়ে আসলাম, এনে তাদেরকে বন্দি করে রাখলাম। আমি তখন চলে গেলাম তামিমের কাছে আর রিশাদকে পাঠিয়ে দিলাম অনদের কাছে। তামিমের সামনে গিয়ে তার মুখের মাস্কটা খুললাম, তখন হঠাৎ করে আমার হাত পা কাঁপতে শুরু করলো, কারণ একে আমি আগেই দেখেছিলাম যেদিন আমাকে এমপি সাহেব তার মেয়ের জুতো মুছতে বলেছিল। তখন আমি ছেলেটাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ছেলেটা আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন সে আমার দিকে তাকিয়ে বলল, এই মুচির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে এই রুমের মধ্যে বন্দি করে রেখেছিস? তুই জানিস আমি কে? এখনই তোকে খুন করে ফেলতে পারি। আমি কোনো মুচি নই শুয়োরের বাচ্চা, আমি হচ্ছে পুলিশ অফিসার রাজ। তখন সে অনেক ভয় নিয়ে আমার দিকে তাকালো। আমি তার দিকে তাকিয়ে হেসে তাকে ধরে উঠালাম। আমি তখন তার গালে থাপ্পড় দিয়ে তাকে মাটিতে ফেলে দিলাম। এরপর তার গলা চেপে ধরলাম। শুয়োরের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? তুই কি জানিস তোর কেমন অবস্থা করতে পারি এখন? তোর কত বড় সাহস! তুই অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস। আজকে তোকে বুঝিয়ে দিব এই মেয়েগুলোর জীবন নষ্ট করার ফল কি হয়। তখন সে আমার দিকে কিছুটা ভয় নিয়ে তাকালো, কিন্তু আমার মাথায় রাগ অনেক চড়ে বসেছিল। সেই জন্য আমি পাশে থাকা একটা গ্লাস ভেঙে তার হাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। সে চিৎকার করে কান্না করতে শুরু করলো। আমি তখন তার মাথাটা দেয়ালের সাথে চেপে ধরলাম। আমি জানি তুই তামিম এবং তুই এসব কাজ করে বেড়াচ্ছিস, কিন্তু তোর ওপরে যে বস আছে তার নাম বল, কারণ তোর বসের নাম তুই যদি না বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন, কারণ আমি আমার বসের নাম বলতে পারবো না। বসের নাম বললে আমাকে মেরে ফেলবে। তুই কি ভেবেছিস তোর নাম না বললে এখান থেকে চলে যাবি? আজকে তোর এমন অবস্থা করবো যে তুই আর জীবনে এই রুম থেকে বের হতে পারবি না। তাই শেষবারের মতন বলছি, তুই তোর বসের নাম বলে দে, না হলে কিন্তু এই যে বোতলটা দেখতে পাচ্ছিস পুরোটা তোর পেটের ভেতর চালান করে দেব। স্যার প্লিজ বোঝার চেষ্টা করুন, আমার পরিবারের সবাই আমার বসের কাছে জিম্মি হয়ে আছে। আমি যদি আপনাকে আমার বসের কথা বলে দেই তাহলে আমার পরিবারকে মেরে ফেলবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। তুই একটাবার চিন্তা কর তোর পরিবারের মানুষের কথা। তোর কত কষ্ট হচ্ছে, কিন্তু যে পরিবারগুলোর মেয়েকে এখানে এনে বিক্রি করে দিস তাদের পরিবারের কি অবস্থা হয় একবার চিন্তা করে দেখেছিস? আমি চাই স্যার এখান থেকে বের হয়ে যেতে, কিন্তু পারবো না, কারণ আমার বস আমাকে শেষবারের মতন একটা সুযোগ দিয়েছে। দেখতেই পারছেন আমার হাত কত বড় একটা দাগ। আমি একবার এই জায়গা থেকে বের হওয়ার জন্য পালিয়ে আসতে চেয়েছিলাম, তখন আমাকে ধরে আমার হাতটা কেটে দিয়েছিল। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন একটা বার। কিন্তু তুই একমাত্র লোক যে তোকে আমার বসের ইনফরমেশন দিতে পারবি, তাই তোর বসের ইনফরমেশনটা আমাদেরকে দিয়ে দে, না হলে তোকে আমরা এখানেই মেরে ফেলবো। স্যার আমি আপনার পায়ে ধরছি, প্লিজ আমার সাথে এমন করবেন না। আমি আমার বসের ইনফরমেশন দিতে পারবো না। আমার বসের ইনফরমেশন দিতে গিয়ে আমার পরিবারের লোকজনকে মারা যাবে। প্লিজ আমি তোকে শেষবারের মতন একটা সুযোগ দিচ্ছি, না হলেই আমি গিয়ে তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। তোর বসের ইনফরমেশনটা আমাকে দিয়ে দে। এই বিষয়ে কেউ কিছু জানতে পারবে না, এই পার্টিতে কি হয়েছে সেটা কেউই জানতে পারবে না। আমি তোকে তোর বসের কাছে পাঠিয়ে দিতাম ইনফরমার হিসেবেই। তুই আমাকে ইনফরমেশনটা দিয়ে দে। স্যার আমার বসের নাম শুনলে আপনি ভয় পেয়ে যেতে পারেন। আমার বস হচ্ছে এই এলাকার এমপি সাহেব। এই কাজগুলো করে বেড়াচ্ছেন, ভিন্ন দেশের মানুষের সাথে তার লেনদেন রয়েছে। বিদেশ থেকে মানুষ এখানে এসে এই মেয়েগুলোকে কিনে নিয়ে যায়, এরপর বিদেশের পার্টির আয়োজন করে এই মেয়েগুলোকে ব্যবহার করে অনেক টাকা ইনকাম করে। আমি এই কথাটা আপনাকে বলেছি, সে জানতে পারলে তাহলে আমাকেও মেরে সাথে আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। তার কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল। সে কি বলছে? এই এলাকার এমপি সাহেবের সাথে জড়িত? তার মানে আদিবার বাবা কিভাবে এই কাজটা করতে পারলো? এই লোকটা, সে এই এলাকার এমপি, মানুষটাকে বিশ্বাস করে জনগণের সেবক মনে করে, কিন্তু সে জনগণের এত বড় সূত্র সেটা কে জানে? আমি তখন তাকে ধরে উঠিয়ে তাকে ভালো করে বোঝাতে শুরু করলাম। দেখো তামিম, তোমরা যে কাজটা করো সেটা খুবই জঘন্য একটা অপরাধ। মেয়েরা হচ্ছে মায়ের জাত, তারা এই পৃথিবীর সম্পদ। তুমি তাদেরকে এভাবে ধ্বংস করে দিতে পারো না। তুমি আমার হয়ে কাজ করো, আমি তোমাকে শতভাগ নিরাপত্তা দিতে পারি। আমি তোমাকে এই বিষয়ে সতর্ক করে দিচ্ছি,
কারণ হচ্ছে যদি তুমি একবার ধরা পড়ে যাও তাহলে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আমি তোমাকে ধরবো না, তুমি চলে যাও তোমার বসের কাছে, সেখানে যত ইনফরমেশন আছে সবকিছু আমার কাছে পাঠিয়ে দাও। কিন্তু স্যার এতে কিন্তু অনেক বিপদ আছে। সেই জন্যই তো আমি তোমাকে নিয়োগ দিচ্ছি, তুমি তোমার বসের সব ইনফরমেশন আমাকে দিবে। আমি জানি তোমার বস যা করে তোমাকে নিয়েই করে, তাই তুমি তোমার বসের ইনফরমেশনটা সরাসরি আমার কাছে দিয়ে দিলেই আমি খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবো। বিপদ না হলে কি তোমাকে দিয়ে এই কাজ করাতাম? আমাদের কাজই হচ্ছে বিপদের সম্মুখীন হওয়া। আমিও নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করতে শুরু করেছি, তাই একবার সাহস করো, সাহস করে কাজে লেগে পড়ো। আমি তোমাকে বলেছি তোমার ব্যাপারে পুলিশের কাছে সুপারিশ করব যাতে তোমার শাস্তি কমিয়ে আনবো। তখন সেই আমার কথায় রাজি হয়ে গেল। আমি তখন স্যার আর রিশাদকে ডেকে এনে সবকিছু বুঝিয়ে বললাম। স্যার এই বিষয়ে একমত হলেন। আমরা তখন তামিমকে পাঠিয়ে দিলাম। এরপর আমরা যতগুলো ছেলে আছে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসলাম আর মেয়েগুলোকে পাঠিয়ে দিলাম যার যার বাসায়। তারা অনেক কান্না করছিল। সত্যি বলতেই তাদের জীবন ধ্বংস করে দিয়েছে এই মানুষগুলো। আমরা তখন তাদের অফিসে চলে আসলাম। এরপর স্যার আমাদেরকে বললেন, রাজ এখন তুমি চলে যাও। এভাবে তুমি যদি বাইরে থাকো তাহলে ওই দিকের ইনফরমেশনটা তুমি পাবে না। তামিমকে আমার এখনও বিশ্বাস হয় না। তামিমের ব্যাপারে সব ইনফরমেশন তুমি রেডি রাখবে, আর তামিম কোথায় যায় কি করে সব ইনফরমেশন আমার চাই, কারণ তামিমকে আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ স্যার, এরা বেইমান লোক, যে কোন সময় বেইমানি করতে পারে, তাই আপনি চলে যান। আমার মনে হচ্ছে তামিম এই কথাটায় রাজি হয়েছে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য। রাজ তখন তাদের কথা অনুযায়ী সেখান থেকে চলে আসলো। পরের দিন আবার শুরু করলো তার আগের ব্যবসা। ওইদিকে তামিম সব কিছু দেখাশোনা করতে শুরু করলো। যে করেই হোক সে এই জায়গা থেকে বের হতে চায়, কারণ সে এই অপরাধের সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করে দিয়েছে, আর চায় না তার পরিবারের জীবন নষ্ট করতে এই কাজের সাথে জড়িয়ে। ওদিকে সেই বিদেশি যে সে তার দেশে ফিরে গেল। দেশে ফিরে গিয়ে তার বস অর্থাৎ যার সাথে ইমরান লেনদেন করে তাকে বলল, রপার্ট, আপনি হয়তো জানেন না যে ইমরান চৌধুরী অনেক সুন্দর একটা মেয়ে আছে। আমি আপনাকে তার ছবি দেখাচ্ছি, অসাধারণ একটা মেয়ে। আমরা চাইলে ইমরান চৌধুরীর এই মেয়েটাকে নিয়ে আমাদের এখানে ব্যবসা করতে পারবো, সাথে আমারও কিছু সময় এনজয় করতে পারবো। বলেই জ্যাক তার ফোন থেকে ইমরান চৌধুরীর মেয়ে অর্থাৎ আদিবার ফটো দেখায় রবার্ট। তখন ইমরান চৌধুরীর মেয়ে আদিবার ফটো দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর জ্যাকের দিকে তাকিয়ে বলে, ওয়াও, অসাম অসাম, অসাধারণ একটা মেয়ে তুমি। এতদিন একে কোথায় লুকিয়ে রেখেছিলে? তাড়াতাড়ি একে আনার ব্যবস্থা করো এই দেশে। কিন্তু সেটা সম্ভব নয় বস, কারণ মেয়েটাকে ইমরান কিছুতেই দেবে না। এটা তার নিজের মেয়ে, তাই ইমরান চৌধুরীকে ফাঁসিয়ে এই জায়গা নিয়ে আসতে হবে, না হলে এই মেয়েকে কোনোদিনও আমরা আমাদের ব্যবসা জয়েন করাতে পারবো না। যত কোটি টাকা প্রয়োজন আমি ইমরান চৌধুরীকে দিব, তবুও বলো এই মেয়েটাকে আমার কাছে এনে দিতে। তাড়াতাড়ি এই ব্যবস্থা করো। স্যার, এভাবে হবে না। আপনি ওর সাথে সকল লেনদেন অফ করে দেন। বলেন যে আর কোনো মেয়েকে আপনারা এই দেশে নিয়ে আসবেন না যতক্ষণ না পর্যন্ত এই মেয়েটাকে দিবে, না হলে ইমরান চৌধুরী কোনোদিনও রাজি হবে না। সে টাকার কাছে তার মেয়েকে বিক্রি করবে না। যা করার প্রয়োজন তাই করো। এরপরে ওই মেয়েটার আমার চাই, যে করেই হোক এই মেয়েটাকে তুমি এখানে নিয়ে আসো তাড়াতাড়ি। আমি আজই ইমরান চৌধুরীকে বলে দিচ্ছি যে ওর সাথে আমার সব লেনদেন অফ করে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আমার অ্যাসিস্ট্যান্টের কথা শুনে তখন সে তোমাকে কল করবে, তুমি তাকে সব কিছু বুঝিয়ে বলবে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আপনি শুধু ইমরান চৌধুরীকে এই কথাটা বলে দিয়েন, এরপরে বিষয়টা আমি দেখে নিচ্ছি। তখন তারা দুজন সেখানে দাঁড়িয়ে হাসতে থাকে। ইমরান চৌধুরী ওইদিকে নিজের কাজ চালাতে শুরু করে। তামিম সব ইনফরমেশন আস্তে আস্তে জোগাড় করছে, কিভাবে কি হচ্ছে। সে চায় না আর খারাপ কাজ করতে, সেই জন্য সে সব সময় রাজের সাথে যোগাযোগ করে। আজ রাত প্রায় 3টা বাজে। সেই সময় রাজ হেঁটে যাচ্ছিল ভার্সিটির সামনে দিয়ে। তখন হঠাৎ করে দেখতে পেল আদিবা চিৎকার করে কান্না করছে। তার আশেপাশে কয়েকটা ছেলে ঘোরাঘুরি করছে, তাকে নিয়ে বিভিন্ন রকম খারাপ কথা বলছে। আদিবার শরীরে কাপড়গুলো খুবই ছোট ছোট। তখন সে একটা ছেলে গিয়ে আদিবার হাত ধরে।
এটা দেখে রাজ বুঝতে পারে আদিবা বিপদে পড়েছে, সেই জন্য সে দৌড়ে যায়। আদিবা তখন কি করবে তুই বুঝে উঠতে পারছিল না, চারিদিকে তাকাচ্ছিল, আশেপাশে কোনো মানুষ নেই। সেই সময় এসে রাজ তাকে বাঁচালো। সে কি বলবে, চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজ তখন তার গালে থাপ্পড় দিয়ে বলে, তোমাদের মতন মেয়ের কারণেই আজকালকার মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না। রাত 3টা বাজে, তুমি এখনো বাইরে কি করছো? আর এই রকম খারাপ পোশাক পরে চলাফেরা করলে ছেলেরা তো আকর্ষিত হবেই। এই যে ছেলেগুলো তোমাকে আক্রমণ করলো, এই ছেলেগুলোর কোনো দোষ নেই, দোষ তোমার। আমি তোমাকে এই জায়গা থেকে বাঁচিয়ে ভুল করেছি। উচিত ছিল তোমাকে এই ছেলেগুলোর হাতে ছেড়ে দেওয়া, তখন বুঝতে পারতে পৃথিবীটা কতটা কঠিন। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার শরীরের কাপড়গুলো এত ছোট কেন? এটা তো এখন আধুনিক যুগ, সব মানুষই এইরকম পোশাক পরে। আদিবা আরো কিছু বলতে যাবে, এর আগেই রাজ আদিবার গালে আরো একটা থাপ্পড় দিয়ে চিৎকার করে বলল, এটাকে আধুনিকতা বলে না, এটাকে অশ্লীলতা বলে। অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবেই, এরপর ছেলেরা কোনো খারাপ কাজ করতে গেলেই সবাই ছেলেদেরকে দোষ দিবে। তোমাদের মতন কিছু মেয়েদের কারণে আজকে আমাদের সমাজের ভালো মেয়েরা রাস্তায় বের হতে পারে না। যখন কোনো ছেলে তোমাদের মতন মেয়ে না পায়, তখন ভালো মেয়েদের ওপর আক্রমণ করে। যদি এই ছেলেগুলো একবার তোমাদের কোনো ক্ষতি করে ফেলতো, তুমি বুঝতে পারতে তোমার বাবার টাকা পয়সা দিয়ে তখন তোমার কোনো লাভ হতো না। জীবনটাকে তোমরা একটা রোবটের সিস্টেমে বানিয়ে ফেলেছ। সারাদিন ঘোরাফেরা, আড্ডা আর রাতের বেলা ছেলেদের নিয়ে পার্টি করা, এটাই তোমাদের জীবন হয়ে গেছে। এর বাইরে আর একটা জীবন আছে, জীবনটাকে উপভোগ করতে শেখো মিস আদিবা চৌধুরী। জীবনটাকে এই সিস্টেমের বাইরে নিয়ে চলো, তখন বুঝতে পারবে কতটা আনন্দময় এই জীবনটা। কিন্তু তোমরা তোমাদের জীবনটাকে একটা দেয়ালের মধ্যে বন্দি করে রেখেছ। বাইরে বের হয়ে দেখো জীবনটা তোমাদেরকে কি দেয়। আদিবা তখন ফিরে কিছু বলতে যাবে, কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছে না। সে ইচ্ছা করছে রাজকে মেরে ফেলতে, কিন্তু কিছুতেই তার হাত উঠছে না। তার হাত পা কাঁপতে শুরু করেছে। এটা দেখে রাজ তাকে ধরে বাড়ির সামনে নিয়ে ছেড়ে দেয়। যাওয়ার সময় বলে, আজকে আমি যে কথাগুলো বললাম হয়তো এরপর আপনারা আমাকে মেরেও ফেলতে পারেন, কিন্তু যে কথাগুলো বললাম সেগুলো রাতে একবার চিন্তা করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। বলেই রাজ সেখান থেকে চলে গেল। আদিবা কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকলো। সে রাজ্যের কথাগুলো ভেবে দেখেছে, সত্যিই তো জীবনটা এত ছোট। এ জীবনে সে কত পাপ কাজ করেছে, অহংকার করেছে, কিন্তু আজ যদি ছেলেগুলো তার ক্ষতি করে ফেলতো, তাহলে হয়তো জীবনে আর কোনো মূল্যই থাকতো না। তখন সে নিজের রুমে শুয়ে চিৎকার করে কান্না করতে করতে বলে, আমি চাই না এই জীবনে থাকতে, আর আমি এখান থেকে মুক্তি চাই। এই সিস্টেমটা থেকে আমি বের হতে চাই। আমি কিভাবে বের হব? ছোটবেলায় থেকে বাবা আমাকে এইরকম ভাবে বড় করেছে, এখন আমি কিভাবে এই জায়গা থেকে বের হব? আমি চাই না এইভাবে আর বাঁচতে, এইভাবে ধ্বংসের জীবনে আমি থাকতে চাই না। এইসব ভাবছিল আর কান্না করছিল। ওদিকে আমি আদিবাকে এই অবস্থায় দেখে নিজের ভেতরে কেমন যেন একটা কষ্ট কাজ করছিল। আমার এরকম কেন মনে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তার মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি কি করব? আমার সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছিল। আমি তখন নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি, তার গায়ে হাত তুলে ফেলেছি। কেন জানি তাকে আমার বড্ড ভালো লাগে, কিন্তু তাকে বলতে পারি না বা তার সামনে প্রকাশ করতে পারি না। সেই প্রথম দিন তাকে দেখার পর থেকে তার মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে। কিন্তু তার এই অবস্থা কিভাবে তাকে বোঝাবো? কিভাবে বোঝালে সে বুঝতে পারবে জীবনের আসল মানেটা কি? আমি এসব আর ভাবতে পারছি না। পরের দিন সকালে ইমরান চৌধুরী চুপচাপ বসেছিল। তখন তামিম তার কাছে আসে। ইমরান চৌধুরী চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। তখন তামিম জিজ্ঞাসা করে, স্যার আপনার কি হয়েছে? আপনাকে সেই সকাল থেকে দেখছি এভাবে চিন্তার মধ্যে আছেন। কি হয়েছে আমাকে খুলে বলুন। কে আপনার কি করেছে আমাকে শুধু বলেন, ওর জীবন আমি এখানেই শেষ করে দিব। ইমরান চৌধুরী তখন তামিমের দিকে কিছুক্ষণ দেখলেন, তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন তিনি তামিমের হাত ধরে বললেন, আমার কোটি কোটি টাকার ব্যবসা আজ নষ্ট হতে চলেছে। বিদেশের সাথে যেখানে আমি লেনদেন করি তারা আমার মেয়েকে দেখতে পেয়েছিল, এখন তারা আমার মেয়েকে তাদের এই কাজে লাগাতে চায়। তারা আমাকে অনেক টাকা অফার করেছে আমার মেয়েকে দেওয়ার জন্য। যদি আমি আমার মেয়েকে না দেই তাহলে
তারা আমার সাথে আর কোনো ব্যবসা করবে না। কথাটা শোনার পর তামিমের মাথা নষ্ট হয়ে গেল। সে কি বলবে তখন সে ইমরান চৌধুরীর দিকে তাকিয়ে বলে, এখন আপনি কি করবেন স্যার? তারা যে অফার করেছে ওই অফার না মানলে তো আপনার ব্যবসা শেষ হয়ে যাবে, আর যদি মানেন তাহলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনি কি করতে চাচ্ছেন এখন? ইমরান চৌধুরী কিছুক্ষণ কোনো কথা বলছে না, হঠাৎ করে রাগী কণ্ঠে চিৎকার করে বলে, আমার কাছে আমার ব্যবসা সব, আমার ব্যবসা যতদিন টিকে আছে ততদিন পর্যন্ত আমি পৃথিবীতে কিছুই তরক্কা করি না। আমার পরিবার শেষ হয়ে গেলেও আমার টাকার দরকার, আমি আমার মেয়েকে দিয়ে দিব। আমি এই সপ্তাহের ভেতরেই ওকে পাঠিয়ে দিব, এরপর আমার ব্যবসা আরো ভালো করে চলবে। কি বলছেন স্যার? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি আপনার মেয়েকে দিয়ে দিবেন এরকম খারাপ কাজ? আপনি জানেন ওখানে কত খারাপ কাজ হয়, এরপরও আপনি আপনার মেয়েকে দিতে চাচ্ছেন? বুঝতে পারলাম না কিছুই স্যার। এই ইমরান চৌধুরীর কাছে সবার প্রথমেই টাকা, তার ব্যবসা, তারপর পরিবার, সমাজ, সব কিছুই আমার কাছে। সবার প্রথমে আমার দরকার টাকা। টাকা টাকার জন্য আমি সব কিছুই করতে পারি। আমার মেয়ে হয়েছে তো কি হয়েছে, ওকে আমি দিয়ে দিব। তামিম আর কিছু ভাবতে পারছিল না। সে সেখান থেকে চলে গেলে ইমরান সেখানে বসে হাসতে শুরু করলো। সে টাকার জন্য সব কিছু করতে পারে। তামিম তখন বাইরে গেলে রাজের সাথে দেখা করতে। রাজের সাথে দেখা হতেই সে বলল, আজকে যে ইনফরমেশনটা পেয়েছি সেটা শোনার পর আপনার কি রকম ফিলিংস হবে আমি জানি না, তবে আমার অনেক খারাপ লাগছে। ইমরান চৌধুরী নিজের মেয়েকে বিক্রি করে দিতে চায় বাইরের দেশে। ওখানকার একটা লোক নাকি ইমরান চৌধুরীর মেয়েকে দেখেছিল, এরপর পছন্দ হয়ে গেছে। এখন ইমরান চৌধুরীকে অনেক টাকা অফার করেছে। ইমরান চৌধুরী যদি রাজি না হয় তাহলে এখন ব্যবসা বন্ধ করে দিতে হবে, এরকম বলেছে। এই কথাটা শোনার পর রাজের মাথা নষ্ট হয়ে গেল। সে আদিবার কথা 2-3 দিন চিন্তা করতে করতে আদিবার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। তার মাথা নষ্ট হয়ে গেছে। তখন সে তামিমের দিকে তাকিয়ে বলে, লোকটা কতটা ভয়ঙ্কর সেটা আমি প্রতিটা মুহূর্তে টের পাচ্ছি। এই লোকের মতন একটা জঘন্য লোক পৃথিবীতে আর হয়তো কেউই নেই। এই লোকটাকে বাবা বলে পরিচয় দিতে হয়তো মেয়েটা একদিন লজ্জা পাবে। এখন স্যার কি করবেন? আমার তো মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। লোকটা যদি তার মেয়েকে বিক্রি করে দেয় তাহলে আমাদের বিক্রি করতে কত সময় যাবে? আমার পরিবারের আমার 2 বোন আছে, ও 2 দিন পর আমার বোনের দিকে নজর দিবে। তুমি কোনো চিন্তা করো না। আর তামিম, আমি দেখতেছি কি করা যায়। তুমি শুধু সঠিক ইনফরমেশন আমাকে সঠিক সময়ে দিবে। আমি এদিকটা দেখে নিচ্ছি। কিছুতেই নিজের মেয়েকে বিক্রি করতে পারবে না, আর কাউকে বিক্রি করতে পারবে না ও। তখন তামিম চলে গেল। রাজ কি করবে, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। সে কাজ বন্ধ করে চলে গেল তার অফিসে। গিয়ে তার বসের সাথে দেখা করলো। তখন পুলিশ কমিশনার সাহেব তার দিকে তাকিয়ে বললেন, এখন যেই করে হোক রাজ, তোমাকে যে কোনো একটা কিছু করতে হবে, ওই কাজটা আটকাতে হবে। কিন্তু তুমি জানো এমপি সাহেবের বিরুদ্ধে যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে সবার প্রথমে তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ রেডি করতে হবে। যদি প্রমাণ রেডি করতে না পারি তাহলে তার বিরুদ্ধে কিছু করতে পারবো না, উল্টা নিজেরা ফেঁসে যাব। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। এমন ব্যবস্থা করব যে এমপি সাহেব নিজে এসে আমাদের কাছে ধরা দিবেন। এই জন্য আমাদেরকে প্রথমেই কোনো আমেরিকান অফিসারের সাথে যোগাযোগ করতে হবে। পুলিশ অফিসারকে জানিয়ে দিতে হবে আগে এই বিষয়টা। এটা কোনো চিন্তার বিষয় না। 1 মিনিট ওয়েট করো, আমি কল করছি। আমার একটা ফ্রেন্ড আছে আমেরিকাতে, পুলিশের জব করে। তখন স্যার সেই অফিসারকে ফোন করলেন। স্পিকারে দেওয়া হলো। তখন সেই অফিসারকে স্যার বললেন, রাহাত, আমেরিকান 2 জন জঘন্য অপরাধীর সকল তথ্য আমরা এখানে ধরতে পেরেছি। ওরা একটা কাজ করেছে, দেশ থেকে বিভিন্ন বয়সী মেয়েদেরকে আমেরিকাতে সাপ্লাই করে নেয়, এরপর সেখানে ওদেরকে দিয়ে বিভিন্ন রকম খারাপ কাজ করায়। তোমায় ওদেরকে ধরতে হবে। এরপর জ্যাকের ছবি ছিল তামিমের কাছে। তামিমের কাছ থেকে ছবিটা এনে জ্যাকের ছবিটা আমি পাঠিয়ে দিলাম রাহাতের কাছে, কিন্তু অন্য যে লোক তার ছবি ছিল না আমাদের কাছে, সেজন্য তাকে পাঠাতে পারিনি। এরপর আমি চলে গেলাম আবার আমাদের কাজে। সেখানে গিয়ে বসার পর প্রায় সন্ধ্যার দিকে হঠাৎ করে দেখলাম আদিবা আমার দিকে এগিয়ে আসছে। আমি কিছুই বুঝতে পারলাম না। আদিবা আমার কাছে এসে বলল, আচ্ছা, তোমার নাম কি?
আমি তখন তার কথা শুনে কিছুটা মুচকি হাসলাম। সে এভাবে আমার সাথে কথা বলছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না। তখন আমি তার দিকে তাকিয়ে বললাম, আমার নাম রাজ। আচ্ছা রাজ, তোমার কথা আমি কালকে অনেক চিন্তা করে দেখেছি। তুমি যেটা বলছো সেটা সত্যি। আমি আসলেই একটা মিথ্যা দেয়ালের মধ্যে বন্দী হয়ে আছি, এই জায়গা থেকে বের হতে পারছি না। তুমি আমাকে একটা উপায় বলে দাও যে এই উপায়ের মাধ্যমে আমি এই জায়গা থেকে বের হতে পারি। আমি এসব আর ভালো লাগছে না, আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, আমি এসব বাদ দিতে পারছি না। আমি তখন তার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। সে এই কথা বলছে, সত্যি বলতে মেয়েটা অনেক ভালো। তার বাবা হয়তো তাকে আটকে রেখেছিল এতদিন এই মিথ্যা জগতে। আমি তখন তাকে বললাম, তুমি কোনো চিন্তা করো না, এই জায়গা থেকে বের হওয়া অনেক সহজ, কিন্তু এই জায়গায় জড়িয়ে পড়া অনেক কঠিন। তোমাকে এই জায়গা থেকে বের হতে হলে তুমি পৃথিবীটাকে ঘুরে দেখো, এই দেশের বিভিন্ন জিনিস তোমাকে উপভোগ করতে হবে। এরপর তুমি বুঝতে পারবে এই প্রকৃতির মায়া কতটুকু। আদিবা রাজের মুখে কথাগুলো শুনে রাজের দিকে তাকিয়ে আছে। এরপর তারা কিছুক্ষণ এভাবে কথা বলে। আদিবা চলে যায় নিজের বাসায়। ওইদিকে ইমরান চৌধুরী সব ব্যবস্থা করে ফেলেছেন নিজের মেয়েকে পাঠিয়ে দেওয়ার জন্য। তামিম আদিবাকে পাঠানোর 2 দিন আগে রাজের সাথে এসে দেখা করে। রাজ তখন তামিমকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বিষয়টা আমি দেখতেছি। তুমি শুধু একটা ব্যবস্থা করো, তোমাকে কখন পাঠায় সেই ইনফরমেশনটা শুধু সঠিকভাবে আমাকে দিয়ে দিবে। আর তুমি 2জন লোকের ব্যবস্থা করো, আমি পুলিশ অফিসার 2জন পাঠিয়ে দিব। তোমরা 4 জন মিলে এই কাজটাকে আটকাবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি বলুন আমি কি করব। আমি আপনার কাজ সঠিকভাবেই করব। যেই ফ্লাইটে করে ওদেরকে পাঠাবে সেই ফ্লাইটের সবার সাথে আমি কথা বলেছি। তুমি কোনো চিন্তা করো না, ঢাকা থেকে ফ্লাইটটা প্রথমে ইন্ডিয়া যাবে, সেখানে গিয়ে কিছুক্ষণ ব্রেক করবে। এই সময়ে তোমাদের কাজটা করতে হবে। তোমরা আজই চলে যাবে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে গিয়ে যখন ফ্লাইটটা নামবে তখন তোমরা আদিবাকে সেখান থেকে নিয়ে আসবে, আর ওরা জানতে পারবে যে আদিবা সেখানে পৌঁছে গেছে। এর ভেতর আমি আমেরিকান পুলিশ অফিসারদের সাথে কথা বলেছি, তারা ওই 2টা লোককে অ্যারেস্ট করে নেবে। এই কাজটা অনেক সহজ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আসল কাজটা তোমাকেই করতে হবে। যখন ওদের সাথে লেনদেন হবে বা যে কোনো কাগজে বা ডিল পেপারে সাইন হবে, তোমাকে সেই পেপারটা নিয়ে আসতে হবে। এই কাজটা আমার জন্য অনেক সহজ স্যার। আপনি হয়তো ভাবছেন এই কাজটা কঠিন, কিন্তু এই কাজটা আমার জন্য অনেক সহজ, কারণ ইমরান চৌধুরী যত ডিল সাইন করে সব পেপারস আমার কাছে দেয়। আমি তখন সেগুলো নিয়ে একটা আলাদা বক্সে রাখি। সেই বক্সটার চাবি পর্যন্ত আমার কাছে আছে। ইমরান চৌধুরী আমাকে অনেক বিশ্বাস করে। তাহলে তো কাজটা আরো সহজ হয়ে গেল। তোমাকে যে করেই হোক ওকে ধরতে হবে। তুমি ডিল পেপারটা আমাদের কাছে নিয়ে আসবে। যখন আমাদের কাছে এই পেপারটা আমাদের হাতে থাকবে, আমরা ওর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেয়ে যাব। এরপর ওকে অ্যারেস্ট করা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কালকের ভিতরে আপনাকে এই পেপারটা এনে দিচ্ছি। আর কালকের আমরা সবাই চলে যাব ইন্ডিয়াতে, আপনি এদিকটা দেখবেন। এরপর তামিম চলে গেল। আদিবাকে তার বাবা ডেকে নিয়ে এসেছেন। আদিবা তার বাবার কাছে এসে বলল, আব্বু, তুমি আমাকে দেখেছিলে? মামনি, আমি তোমাকে ডেকেছিলাম। তোমাকে আমি আমেরিকাতে পাঠিয়ে দিতে চাই। ওখানে আমার একজন বন্ধু আছে, তার সাথে কিছু লেনদেন রয়েছে আমার। সেখানে তোমাকে যেতে হবে, গিয়ে ওদের সাথে কথা বলবে। ওরা তোমাকে কিছু ফাইল দিবে, সেগুলো নিয়ে তুমি আসবে বাংলাদেশে। আমার সময় নেই, তোমাকেই যেতে হবে। না আব্বু, আমি এখন আমেরিকাতে যেতে পারবো না। তুমি তোমার যে কোনো লোককে পাঠিয়ে দাও। আমাকে কেন পাঠাচ্ছ? আমি এসব কাজে জয়েন হতে চাই না। তুমি তোমার ব্যবসা নিয়ে থাকো, আমি এসব কাজ করতে চাই না। আব্বু, আমি কয়েকদিন একটু বিশ্রাম নিতে চাই। না আদিবা, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার একমাত্র বিশ্বাসের জায়গা তুমি। তোমাকে যেতেই হবে। আমি কথা বলে ফেলেছি ওদের সাথে, ওরা আগামী পরশু তোমার জন্য অপেক্ষা করবে। কিন্তু বাবা, কোনো কথা শুনতে চাই না আদিবা, তোমাকে যে করেই হোক যেতে হবে, কারণ আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। অনেক টাকার বিষয়। তুমি আমার মেয়ে হয়ে আমাকে একটু সহযোগিতা করবে না? আদিবা নিঃসন্দেহে তার বাবার কথায় রাজি হয়ে গেল। সে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। ওদিকে সবাই প্রস্তুত হয়ে গেছে যে যার কাজে। যেদিন আদিবাকে পাঠানো হবে সেদিন সবাই আদিবাকে ফলো করতে থাকে। ইমরান চৌধুরী আদিবাকে তুলে দিয়ে যখন ফিরে আসতে যাবে
তখন রাজসহ সকল পুলিশ অফিসার তাকে আটক করে। এই তোমাদের সাহস কি করে হলো? তোমরা আমাকে আটকে রেখেছো এখানে। আমি কে তোমাদের সেটা নিশ্চয় জানো। আমি এই এলাকার এমপি। এরপরেও তোমরা সাধারণ পুলিশ অফিসার হয়ে আমাকে আটকে রেখেছো। রাজ তখন অনেক রেগে যায়, গিয়ে তার হাতে থাকা লাঠিটা দিয়ে ইমরান চৌধুরীর গায়ে আঘাত করতে থাকে। ইমরান চৌধুরী তখন রাজের দিকে তাকিয়ে বলে, মুচির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই কি সেদিনের কথা ভুলে গেছিস? কিভাবে তোকে অপমান করেছিলাম? তোকে সেদিন বাঁচিয়ে রাখাটাই আমার ভুল হয়ে গিয়েছিল। আজকে তোকে মেরেই ফেলবো। রাজ তখন ইমরান চৌধুরীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর তার গলা চেপে ধরে বলে, তুই এ জাতির কলঙ্ক। জনগণের সেবক হয়ে সে জনগণের কত বড় ক্ষতি করছিস সেটা আমরা এখন বুঝতে পারছি। তুই কিসের কথা বলছিস? আমি কোনো মুচি নই, আমি একজন পুলিশ অফিসার। তোর ব্যাপারে তদন্ত করতে আমি সেখানে গিয়েছিলাম। এরপর সব লোকের সামনে ইমরান চৌধুরীকে টেনে নিয়ে আসা হয় পুলিশ স্টেশনে। ইমরান চৌধুরী ধরা পড়ে গেছেন এটা তিনি বিশ্বাস করতে পারছেন না। ওদিকে সেই বিদেশি 2টা লোক এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে, কারণ 1 ঘন্টা আগের ফ্লাইট ল্যান্ড করেছে, কিন্তু এখনও আদিবা বের হচ্ছে না। এরই মধ্যে রাহাত গিয়ে জ্যাক আর রবার্টকে ধরে ফেলে। জ্যাক তখন বলে, হেই, আমাদেরকে কেন অ্যারেস্ট করেছ? রাহাত কোনো কথা না বলে তাদেরকে টানতে টানতে সেখান থেকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়, তাদেরকে জেলের ভেতর ঢুকিয়ে দেয়। ওদিকে ইন্ডিয়াতে প্ল্যান্ট ব্যাক করা মাত্রই তামিম দৌড়ে সেখানে থেকে নিয়ে এসেছিল। তামিমকে দেখাই তখন আদিবা বলেছিল, তামিম ভাই, আপনি এখানে কি করেন? ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। আপনার বাবা আপনাকে বিক্রি করে দিতে চাইছে আমেরিকাতে। ওখানে যাওয়ার পর আপনার সাথে ভিন্ন প্রকার খারাপ কাজ করা হতো। আপনাকে সেখানে বিক্রি করার জন্য পাঠানো হচ্ছিল। সেখানে কোনো ফাইল নেই। কি বলছেন তামিম ভাই? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? বাবা আমাকে কেন বিক্রি করে দিতে চাইবে? বাবা আমাকে অনেক ভালোবাসে। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। তখন রিশাদ বলে ওঠে, আমাদের কোনো ভুল হচ্ছে না ম্যাডাম। আমরা এখানে রাজ স্যারের অর্ডারে এসেছি। রাজ স্যার সব ইনফরমেশন নিয়ে রেখেছেন। আমাদেরকে এখানে পাঠিয়েছেন শুধুমাত্র আপনাকে বাঁচানোর জন্য। আপনার বাবা আপনাকে বিক্রি করে দিতে চায়। আপনার বাবাকে অ্যারেস্ট করা হয়েছে দেশে। এর মানে কি? রাজকে? আপনি হয়তো জানেন না ম্যাডাম, রাজ স্যার একজন পুলিশ অফিসার। ওখানে মুচি সেজে তদন্ত করছিলেন। আপনার বাবা যখন আপনাকে বিক্রি করে দিতে চাচ্ছিল তখন স্যার আপনাকে বাঁচানোর জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আপনাকে এখন দেশে ফিরে যেতে হবে। আদিবার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তাকে দেশে নিয়ে আসা হয়েছে। দেশে আসার পর যখন তার বাবার এই কীর্তি সে শুনতে পায় তখন সে অনেক কষ্ট পায়, কান্না করতে থাকে। তখন রাজ আসে। আদিবা কিছু না বলে রাজকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। রাজ কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আদিবাকে আস্তে করে জড়িয়ে ধরে বলে, আদিবা, প্লিজ কান্না করো না। তোমার বাবা একজন অপরাধী ছিলেন, তার শাস্তি তিনি পেয়েছেন, তাই প্লিজ কান্না করো না। আদিবা কোনো কথা বলছে না, সে কান্না করেই যাচ্ছে। হঠাৎ মুখ তুলে বলে, আমি বিশ্বাস করতে পারছি না আমার বাবা এই কাজ করতে পারে। তোমাদের কোথাও ভুল হচ্ছে। রাজ, প্লিজ দেখো একটু, তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি শিওর। রাজ তখন সব পেপারগুলো আদিবার সামনে ধরে। আদিবা এগুলো দেখে তার বাবার প্রতি অনেক রেগে যায়। সে তার বাবার সাথে দেখা করতে চায়। রাজ তখন তার বাবার সাথে নিয়ে দেখা করায়। আদিবাকে দেখে তার বাবা নিশ্চুপ হয়ে যায়। আদিবা তখন তার বাবার গালে থাপ্পড় মেরে বলে, তোর মতো একটা জঘন্য পুরুষের ঘরে আমার জন্ম হয়েছে, এটা বিশ্বাস করতেই আমার কষ্ট হচ্ছে। আমি কিভাবে মানুষের সামনে আর মুখ দেখাবো? তুই আমার কোনো সম্মান রাখলি না। তোকে বাবা বলতে লজ্জা লাগছে। তুই বাবা যাতে কলঙ্ক। তার বাবা কিছুই বলছে না। রাজ তখন আদিবাকে সেখান থেকে নিয়ে আসে। আদিবা কিছুই বলতে পারছে না। রাজ আদিবার মায়ের সাথে গিয়ে দেখা করে। আদিবার মাও কান্না করছে। এরপর রাজ তাদেরকে সেখানে রেখে চলে আসে। এইভাবে 1 সপ্তাহ কেটে যায়। প্রতিদিন রাজ আদিবার সাথে দেখা করতে যায়।
আদিবা এখনও সেই আতঙ্কটা কাটিয়ে উঠতে পারেনি। রাজ সিদ্ধান্ত নিয়েছে যেই করে হোক আদিবাকে সে বোঝাবে। সেই জন্য রাজ আদিবাদের বাড়িতে যায়, গিয়ে টেনে নিয়ে আসে ঘুরতে। রাতের বেলা তারা দুজন হেঁটে চলেছে একটা শুনশান রাস্তা দিয়ে, কিন্তু আদিবা কোনো কথাই বলছে না। রাজ তখন বলল, আদিবা, আমি তোমাকে ভালোবাসি। আদিবা কোনো কথা বলছে না, চুপ হয়ে হেঁটে চলেছে রাস্তা দিয়ে। তখন রাজ আদিবার সামনে বসে বলে, আমার কথা কি শুনতে পাচ্ছ না আদিবা? আমি তোমাকে ভালোবাসি। সেই প্রথম যেদিন তুমি আমাকে অপমান করেছিলে, সেই দিন তোমার এই অপমানের ভেতর আমি তোমার মুখের মধ্যে আলাদা একটা মায়া দেখেছিলাম। সেই মায়ায় আমি পড়ে গিয়েছি। আমি তোমাকে ভালোবাসি আদিবা। আদিবা কোনো কথা বলতে পারছে না। সেও রাজকে পছন্দ করে ফেলেছে। এই কয়েকদিনে রাজের কেয়ারিং আদিবা ভুলতে পারছে না। তখন রাজকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আমার সাথে এমন কেন হচ্ছে রাজ? যে আমাকে আগলে রাখে সেই আমার সাথে বেইমানি করে। আমি কিছুই মেনে নিতে পারছি না, কিছুই মেনে নিতে পারছি না রাজ। আদিবা, আমি তোমাকে আগলে রাখতে পারবো কিনা জানি না, সুখী করতে পারবো কিনা জানি না, তবে বেইমানি করবো না এটা কথা দিতে পারি। যদি বিশ্বাস করো, আমার হাত ধরে দেখো, কোটি টাকার বাড়ি দিতে পারবো না, তবে স্বপ্নের মতন একটা জীবন দিব। এই জনমানবহীন রাস্তায় তোমার হাত ধরতে চাই এবং সেটা আজীবন ধরে রাখতে চাই। আদিবা রাজকে শক্ত করে জড়িয়ে রাজের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। রাজ হাত বাড়িয়ে দেয়। আদিবা সেই হাত ধরে আস্তে করে বলে, ভালোবাসি প্রিয়, খুব বেশি, হাত ছেড়ে যেও না। দুজনেই হেঁটে চলেছে অজানা গন্তব্য। কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ, কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটা ধরে রাখা। কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন কথাটা আপনি রাখতে পারবেন কিনা। মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতে বলে দেন যে আপনি নৌকা চালাতে পারেন না, তাহলে হয়তো আপনার ভুলে তাকে ডুবে মরতে হবে না। তাই সিদ্ধান্ত নেওয়া বা দেওয়ার আগে বারবার ভাবুন তার সাথে জড়িয়ে দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা। সবসময় খেয়াল রাখবেন আপনার ভুলটা কখনো যেন কারোর চোখে পানির মাঝে বেঁচে না থাকে। তাই ভালোবাসলে সত্যিকার অর্থে ভালোবাসবেন। এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রিয়জনকে আগলে রাখবেন।